লগে নিয়া যাইতে পারেন, চেয়ারম্যান সাব। আপনার থেইকা তো এর লাইগা এতগুলা টেহা নিলাম। নিজের রুম ছেড়ে বের হতে গিয়েও দরজার সামনে এসে পা থেমে গেল চন্দ্রার। নিজের বাবার রুমে যাওয়ার জন্য বের হচ্ছিল সে, কিন্তু দরজার সামনে আসতেই মায়ের কণ্ঠ শুনে চুপ করে গেল। সামান্য 10,000 টাকার বিনিময়ে নিজের মেয়েকে বিক্রি করে দিলেন সালমা বেগম, তাও আবার মেয়ের অজান্তেই। পৃথিবীতে সব থেকে বেশি সম্মানীয় স্থানে রাখা হয় একজন মাকে। আর সেই মা নিজের মেয়েকে সামান্য কিছু টাকার বিনিময়ে এভাবে বিক্রি করে দিবে, সেটা হয়তো কেউ কখনো ভাবেনি। বিশেষ করে চন্দ্রা কখনো ভাবেনি তার মা তাকে এভাবে বিক্রি করে দিবে তারই অজান্তে। তার মায়ের কি এতই টাকার দরকার ছিল যে তাকে বিক্রি করে দিতে হলো? তাও আবার একজন 50 বছর বয়সী লোকের কাছে, যার কাজ গ্রামের মেয়েদের টাকা দিয়ে কিনে বাইরে পাচার করা। অবশ্য পাচার করার কথা কয়জন বা জানে? সবাইকে তো মৃত্যুর মিথ্যে খবর দেওয়া হয়, নয়তো চরিত্রের দোষ বলে কথা চাপা দিয়ে দেয়। পাচারের কথা কি আর পাঁচ কান হয় নাকি? মাঝে মাঝে তাদের বাড়িতে চেয়ারম্যান দেলোয়ার এলেও কখনো তার মনে এসবের প্রশ্ন আসেনি কেন সে এ বাড়িতে আসে। কারণ দেলোয়ার মির্জা যখন আসতেন তখন তার বিছানায় শয্যাশায়ী বাবাকে দেখে যেতেন। কিন্তু আজ আজ যেন ভিন্ন কিছু তার কানে পৌঁছালো। তো সালমা, কথা কিন্তু ঠিক হইল, কাল রাইতে আমি আবার আসব। তুমি তোমার মাইয়ারে রেডি কইরা রাখবা। আমি কাজে নিয়ে আইলে বিয়া কইরা আমার লগে নিয়া যাব। বিয়ার সময় জানি তোমার মাইয়া কিছু না করে। তোমরা আমার কাছের মানুষ, বুঝলা সালমা? তোমাকে এই কষ্ট, অভাব দেখলে আমার মনটা কেন্দা উঠে। এর লাইগা আমি তোমার মাইয়ারে বিয়া কইরা আমার লগে নিয়ে যাইবার চাইছি। বিয়ার পর আমিও কিছু খরচপাতি দিবনে। এতে কইরা তবুগো অভাব একটু দূর হইব। আর শোনো সালমা, কালকে যেন আমি কোনো ঝামেলা না দেখি। এর লাইগা কিন্তু আমি তোমারে নগদ 10,000 টাকা দিয়া দিছি। এই বিয়া মানে তো তুমি জানোই, সালমা। কালকে রাইতে আমি ওরে নিয়া এখান থেইকা সোজা পঞ্চগড় নিয়া যাব। এরপর সেখান থেইকা আমার সংসার সামলাইব। এই জায়গায় আর আনুন না। তোমরাও তো যাইবার পারবো না। ওইখানে যে আমার একখান বাড়ি আছে, ওইটা দেখবো আর খাইব। আর কোন কাম কাজ নাই। সালমা বেগমকে কিছু শুদ্ধ আর কিছু অশুদ্ধ ভাষায় কথাগুলো বলল দেলোয়ার মির্জা। কথাগুলো শেষ হতেই একটা পান মুখে পুরে নিল সে। আপনি ওরে যেখানে ইচ্ছা ওখানে নিয়ে যান, আমি কিচ্ছু কব না। বিয়া দিছি, টেহা নিছি, ঘাড় থেইকা বোঝা নামছে। মনে করেন আমি আপনের কাছে ওরে বেইচ্ছা দিছি, এখন আপনি ওরে কি করবেন না করবেন ওইটা আপনের ইচ্ছা। আর ঝামেলা আপনি কিছু ভাববেন না চেয়ারম্যান সাব, আমি ওরে ঠিক পথে আইনা ফেলব। ওর সাহস আছে নি আমার কথার বাইরে যাওয়ার, আপনি শুধু মাথা ভরে একটু হাতখানা রাইখেন। আর আমার পোলাডারে যদি একটু, মাথার কাপড়টা আরেকটু টেনে কথাগুলো বলল সালমা বেগম। তার কথা শুনে মনে হচ্ছে সে চাইছে চন্দ্রাকে নিয়ে যাক এবং এই টাকাগুলো তার। সব কিছু, নিজের গর্ভে ধারণ করা সন্তান এই টাকার কাছে অতি তুচ্ছ। অবশ্য এখানে নিজের মাকে দোষ দিতে পারছে না সে। কি করে দোষ দিবে? বাবার অসুখ হওয়ার পর থেকে যে সম্পূর্ণ সংসারের দায়িত্ব সালমা বেগমের উপর গিয়ে পড়েছে। বাবার চিকিৎসার জন্য যে টাকার প্রয়োজন হয় সেটা কি করে যোগাযোগ করবে সে? আবার ছোট ভাইটার লেখাপড়া আছে। সংসারের অবস্থা, নুন আনতে পান্তা ফুরায়। সেখানে 10,000 টাকা তো তাদের জন্য সোনার হরিণ পাওয়ার মতো। দরজার ওপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে অশ্রু বিসর্জন দিতে দিতে মায়ের কথাগুলো শুনল চন্দ্রা। এখন মাকে বা তাদের সামনে যাওয়া যাবে না, নয়তো দেখা যাবে তার উপর ঝড় শুরু হবে। এখন কি করবে সে নিজেও জানে না। বাবার কাছে না গিয়ে বরং পিছনের দরজা দিয়ে ঘর থেকে বের হয়ে বাড়ির পিছনে থাকা পুকুর ঘাটে চলে গেল। রেড লাইট এরিয়ার অন্ধকার গলিতে এলোমেলো ভাবে পা ফেলে চলেছে একজন যুবক। হাতে একটা হুইস্কির বোতল, যার 4 ভাগের 1 অবশিষ্ট আছে। দুই একটা ঘরের ছোট ছোট জানালা খুলে স্লিভলেস ব্লাউজ পরে দুই একটা মেয়ে উঁকি দিচ্ছে। কিন্তু যুবকটি সেদিকে না তাকিয়ে এলোমেলো ভাবে ছুটে চলেছে। প্রায় সম্পূর্ণ শেষ করা মদের বোতল যেন তাকে আজকে কোনোভাবেই নেশা করাতে পারছে না। সাবধানে সাহেব, আমি না থাকলে তো এখানেই পড়ে যেতে। কালো রঙের পাতলা একটা শাড়ি পরে থাকা মেয়ে যুবকটিকে মাটিতে পড়ে যাওয়া থেকে ধরতে ধরতে কথাটা বলল।
জোনান একবার মেয়েটির দিকে তাকালো। ফর্সা গায়ের রঙের সাথে কালো শাড়ি যেন তাকে একটু বেশি মানিয়েছে। স্লিভলেস ব্লাউজ দিয়ে বুকের কিছু অংশ দৃশ্যমান। জোনান দ্রুত নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আরে সাহেব, এভাবে হাত ছাড়িয়ে নিচ্ছ কেন? তোমার আজকের রাত সুন্দর করে নামিয়ে দিব। মনোরঞ্জনের কোনো কমতি রাখবো না। কথাটা বলেই মেয়েটা ফের জোনানকে ধরতে গেলেই জোনান কিছু না বলে সেখান থেকে এলোমেলো পা ফেলে সামনে এগিয়ে গেল। একটা একতলা বাড়ির সামনে এসে দাঁড়ালো জোনান। একটু উঁচু স্থানে বাড়ি হওয়ার সুবাদে রাস্তা থেকে বাড়িটা উঁচু লাগছে। জোনান একবার বাড়ির দিকে তাকিয়ে দেখলো একজন অল্প বয়সী মেয়ে লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে। মাথার উপর টিপ করে একটা বাতি জ্বলছে। সে হাতের বোতল থেকে আরো কতটুকু হুইস্কি খেয়ে সামনে তাকিয়ে দেখলো সেখানে আর কেউ নেই। শুনেছি আজকে নাকি নতুন কেউ এসেছে। নিজের পাশে একজনের উপস্থিত টের পেয়ে প্রশ্ন করলো জোনান। জোনানের কথা শুনে লোকটা মুচকি হাসলো, কিন্তু তা আবার অতিসত্বর সাথে নিয়ে গেল। খবর ঠিক সবার আগে পেয়ে গেলেন সাহেব, কিন্তু একটা সমস্যা হয়েছে। যার আসার কথা আপাতত সে আসছে না। একদিন পর আসবে। কথাগুলো বলে লোকটা একবার জোনানের দিকে তাকালো। কিন্তু অন্ধকার থাকায় জোনানের চেহারা এবং তার ভঙ্গি কিছুই বুঝতে পারল না সে। একজন পাঠিয়ে দাও। লোকটাকে কথাটা বলেই সামনে থাকা একতলা বাড়ির দিকে চলে গেল জোনান। আর লোকটা কিছু সময় মাথা চুলকে খুশি হয়ে চলে গেল। মফস্বল শহরে রাত ৯টা মানেই যেন অনেক রাত। প্রতিটা ঘরে প্রায় মানুষ লাইট অফ করে ঘুমিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। তবে কিছু কিছু মানুষ আলাদা। নিজের রুমের এক কোনায় দুপা ভাঁজ করে গুটিসুটি মেরে বসে আছে চন্দ্রা। সকালের সেই কথাগুলো তার কানে যেন এক তারার মতো বাজছে। তার মায়ের টাকার লোভ এতটা যে তাকে বিক্রি করে দিল। সে একবার ঠিক করলো তার মায়ের সাথে কথা বলবে। কিন্তু কথা বলার পরিণতি কি হবে বা হতে পারে সেটা একটু হলেও চন্দ্রা বুঝতে পারছে। নবাবজাদি এইখানে যে বইসা আছেন ওইদিকে আপনের বাপরে যে ঔষধ দেওয়ান লাগবো ওইটা তুমি জানো না? চুলের মুখে কইরা কয়েক ঘা দিলে তোমার ভাব বের হইয়া যাইব। সালমা বেগম চন্দ্রার সামনে এসে কোমরে দুহাত রেখে তেজি গলায় কথাগুলো বলে ফুঁসতে শুরু করলো। চন্দ্রা মায়ের ঝাঁজ গলা শুনে হাঁটু থেকে মুখ তুলে তার দিকে তাকালে সে ভেঙচি কাটল। এই ঢং বাদ দিয়া তোর বাপের খাওয়ার ব্যবস্থা কর গিয়ে। আর শোন, কাইকে কোনো কাম করার দরকার নাই। সুন্দর কইরা সাইজা বসে থাকবি। এখন যা আম্মু খাওনের ব্যবস্থা কর। কালকে সাজতে হবে কেন মা? চন্দ্রাকে কথাগুলো বলে চলে যাচ্ছিল সালমা বেগম। কিন্তু মেয়ের কথা শুনে সেখানে থেমে গিয়ে অবাক চোখে তাকালো সালমা বেগম। তার চোখের অবিশ্বাসের আভাস যেন বলে দিচ্ছে চন্দ্রা মহাপারাধ করেছে। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে প্রশ্ন করিস? তোরে এত বড় সাহস কেডা দিছে? তুই আমারে প্রশ্ন করস? আর দুদিন গেলেই তো তুই আমারে মাইরা ফালাবি রে। তুই আমার মুখে মুখে প্রশ্ন করলি তাই না, আইজকা তোরে আমি সাহস দেখাবো। নিজ কথাগুলো শেষ হতেই শরীরের সর্বশক্তি দিয়ে চন্দ্রার গালে থাপ্পড় মারল সালমা বেগম। মায়ের হাতের শক্ত থাপ্পড় খেয়ে গাল জ্বালা করতে শুরু করলো তার। টলমল চোখে কিছু না বলে শুধু নিজের মায়ের দিকে তাকিয়ে রইল। ফকিন্নির বাচ্চা, তোরে আমি কইছি তুই তাই করবি। তা না কইরা তুই আমার মুখে মুখে প্রশ্ন করস? আজকে তোরে আমি প্রশ্ন করা শিখাবো। অনেক জ্বালিয়েছিস। আমার হাড় হুড় সব খাইয়া ফেলছস তুই আর তোর পঙ্গু বাপ। আইজকা তোরে আমি মজা দেখাবো। চন্দ্রাকে মারতে মারতে কথাগুলো বলতে লাগলো সালমা বেগম। দুহাত দিয়ে নিজেকে আঁকড়ে ঘরে গুটিয়ে যেতে যেতে মারের হাত থেকে বাঁচার চেষ্টা করলো সে। কিন্তু সেসব কিছুই যেন বৃথা। মারতে মারতে আত্মরা করে ঘর থেকে বের হয়ে গেল সালমা বেগম, আর চন্দ্রা সেখানেই পড়ে রইল। শালিক পাখির কিচিরমিচির আর মোরগের ডাকে শুরু হয়েছে ভোরের প্রথম আলো। গ্রামের লোকজন ভোরেই বের হয়েছে নিজেদের কাজে। ছোট ছোট ছেলেমেয়েরা হিজাব পরে মকতুবের উদ্দেশ্য ধীরে পায়ে এগিয়ে চলেছে। আর কয়েকজন আধুরু মানুষ খেজুর গাছ থেকে কাঁচা রস করছে। রাতে তীব্র আঘাতের ফলে গা কাঁপিয়ে জ্বর এসেছে চন্দ্রার। সারা রাত নির্ঘুম কাটিয়ে ভোরের দিকে অতিরিক্ত জ্বর আর আঘাতের ব্যথায় অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে। নবাবজাদি একটু ঘুম
থেইকা উঠে নাই এই সংসারের লাইগা এতদিন তো জানপরাণ সব দিছি এখন বের করবার লাইগা বাকি আছে। সকালের নাস্তা তৈরি করতে করতে চন্দ্রাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল সালমা বেগম। কিন্তু অসুস্থ চন্দ্রা মায়ের কোনো কথা শুনতে পারছে না আর না কেউ চন্দ্রার কথা জানতে চেয়েছে। মা ও মা কই তুমি? কোথা থেকে যেন দৌড়ে আসতে আসতে সালমা বেগমকে ডাকতে লাগলো শান্ত। শান্ত নামের মতোই অশান্ত এক ছেলে। ছোটাছুটি, টইকি করে ঘুরে বেড়ানো, দুষ্টুমি করা যার স্বভাব। চন্দ্রা এবং শান্ত দুজন দুই রকম। মা চেয়ারম্যান চাচা, কানের কাছে এমন করিস না, শান্ত। হাতে মেলা কাম আমার। আর এইখানে আয়। হাতে লেগে থাকা কালি ধুতে ধুতে শান্তকে ডাকলেন সালমা বেগম। মায়ের ডাক শুনে বাধ্য ছেলের মতো মায়ের দিকে এগিয়ে গেল সে। চেয়ারম্যান সাবরে আর চাচা ডাকবি না। আজকে থেইকা। চাচা কেন ডাকুন না মা? চেয়ারম্যান চাচা তো মিল্লা বড়। নিজের মায়ের কথা শেষ করার আগেই মাকে প্রশ্ন করল শান্ত। ছেলের কথা শুনে সালমা বেগম শাড়ির আঁচলে হাত মুছে নিয়ে শান্তর বাহুতে হাত রাখলেন। চেয়ারম্যান সাবরে তুমি চাচা ডাকবা না কারণ চেয়ারম্যান সাব আইজকা তেইকা তোমার দুলাভাই। দুলাভাই কইয়া ডাকবা? দুলাভাই। মায়ের কথার কিছু বুঝতে না পারলেও চেয়ারম্যানকে নতুন সম্বোধনে পেয়ে সেটা নিয়ে নাচতে নাচতে চলে গেল সুরপুর। ছেলের যাওয়ার দিকে তাকিয়ে কয়েকবার ডাকল সালমা বেগম। সূর্যের প্রথম কিরণ চোখে মুখে পড়তেই বিরক্ত নিয়ে কপাল কুঁচকাল জোহরান। গায়ের উপর থাকা কম্বল টেনে মুড়ি দিতে গিয়ে বুঝতে পারল পাশ থেকে সেটা সমানভাবে উপর দিকে আসছে না। মাথা ব্যথা এবং দুচোখে ঘুম থাকায় সেদিকে খেয়াল না করে ঘুমানোর চেষ্টা করতে গিয়েও করতে পারল না। একটা জীবন হাত তার উন্মুক্ত বুকের উপর বিচরণ করতে ঘুম যেন চোখে থেকে পালিয়ে গেল। এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে উঠে বসতেই নিজের পাশে গতরাতের সেই অন্ধকার গলির মেয়ে দেখে বিরক্ত হয়ে গেল। কালকের থেকেও বেশি এখন তোমাকে বেশি হট এন্ড হ্যান্ডসাম লাগছে বেবি। চলো তোমার সকাল আরো রঙিন করে দেই। মেয়েটা জোহরানের বিরক্তিকর মাথা মুখ না দেখা করে নিজ হাত জোহরানের মুখ থেকে ধীরে ধীরে উপরের দিকে এগিয়ে নিয়ে যেতে যেতে কথাটা বলল। জোহরান এক খাবারে দুবার মুখ দেয় না। জাস্ট গেট লস্ট। কথাগুলো বলে হাতে একটা সিগারেট ধরিয়ে মেন্টুর দিকে এগিয়ে গেল। আর মেয়েটা কিছু সময় জোহরানের উন্মুক্ত পিঠের দিকে তাকিয়ে থেকে চলে গেল। ভাই জানালা দিয়ে সিগারেট খাওয়ার পাশাপাশি ব্যস্ত নগরীর বিভিন্ন স্তরের মানুষ দেখতে লাগলো সে। এক বৃদ্ধ ভিক্ষুক একটা দোকানে গিয়ে হাত পাততেই দোকানি তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। পৃথিবীতে উচ্চ, মধ্য, নিম্নবিত্তের মানুষ বাস করে। উচ্চ এবং মধ্যবিত্ত মানুষ তাদের আপার ক্লাসের এমন মানুষ হিসেবে উপস্থাপন করে যেন নিম্নবিত্ত মানুষেরা তাদের কাছে এক তুচ্ছ প্রাণী। কিন্তু এই আপার ক্লাসের মানুষ নিজেদের রুচি এবং ব্যবহার দিয়ে এইটা বুঝিয়ে দেয় যে তারা নিম্নবিত্ত মানুষের থেকেও নিচু শ্রেণীর। বেলা 10টা বেজে গেলেও আজ চন্দ্রার দেখা পেলেন না সালমা বেগম। এমনকি নিজের বাবাকেও গতরাত থেকে একটা বারের জন্য চোখের দেখাও দেখতে যায়নি সে। অন্যদিকে সকালের সমস্ত কাজ নিজেকে করতে হয়েছে বলে তুমুলভাবে ক্ষিপ্ত হয়ে আছে সালমা বেগম। ক্ষিপ্ত হয়ে সে এগিয়ে গেল চন্দ্রার ঘরের দিকে। কিন্তু চন্দ্রার ঘরের সামনে গিয়ে কিছুটা চমকে গেল সে। গতরাতে যেমন করে চন্দ্রাকে মেরে বের হয়ে দরজা লাগিয়ে দিয়েছিল এখনো ঠিক তেমন ভাবেই আছে। তাহলে কি আজ চন্দ্রা বের হয়নি একবারও? চন্দ্রা কখনো ফজরের সালাত বাদ দেয় না। ছোট থেকেই ঠিক করে সালাত আদায় করে। ফজরের সালাত আদায় করে বাড়ির সমস্ত কাজ শেষ করে স্কুলে যেত। আর সালমা বেগম দেরি করে ঘুম থেকে উঠে দেখতেন বাড়ির সব কাজ শেষ। প্রথম দিকে খুব খুশি হতেন তিনি। কিন্তু একদিন শান্ত এবং চন্দ্রার বাবা দুজনেই অ্যাক্সিডেন্ট করে এবং তাদের সবকিছু পাল্টে যায়। সেখানে থেকে পাল্টে যায় সালমা বেগম নিজেও। তার সবকিছু শুধু মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা অসুস্থ শান্তকে নিয়েই। তবুও চন্দ্রা কখনো কিছু বলেনি, নিজের মতো করে সবকিছু সামলে নিত। কিন্তু আজকে কি সে সালাত আদায় করতে উঠেনি? যদি উঠত তাহলে দরজা এমন থাকতো না। আগের থেকেও বেশি ক্ষিপ্ত হয়ে গেল সে। নবাবের ছি আজিকা তোমার ভাব বের করুম আমি। পটের বিবি সাইজা ইন্দু ঘরের ভিতরে বইস আছো তাই না আজিকা তোমার পটের বিবি। নিজ
নিজ কথা শেষ করার আগেই চন্দ্রাকে নিচে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি করে তার কাছে এগিয়ে গেল সালমা বেগম। চন্দ্রার গায়ে হাত দিয়ে ভড়কে গেলেন কিছুটা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ফর্সা না হলেও গায়ে মারের চিহ্ন বোঝা যাচ্ছে ভালো করেই। ও আল্লাহ, জ্বরে তো শরীর পুইরা যাইতেছে। এই চন্দ্রা চোখ মাইলা তাহা। এই অবস্থায় এখন আমি কি করি? সন্ধ্যায় চেয়ারম্যান সাব আইবো বিয়ার লেইগা। যদি ওর জ্বর না কমে আল্লাহ কত টেহা নিলাম এই মাইয়ার লেইগা। এখন এইসব দেখলে তো আমার টেহা নিয়া যাইবোগা। এখন কি করি আমি? চন্দ্রার পাশে বসে বসে কথাগুলো বলতে লাগলো সালমা বেগম। অন্যদিকে চন্দ্রা মায়ের গলা শুনে চোখ পিটপিট করে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চোখ এবং সম্পূর্ণ শরীর ব্যথা থাকায় ঠিক করে তাকাতে পারল না। ঠোঁট নাড়ানোর চেষ্টা করলো কিন্তু তাতেও ব্যর্থ হলো সে। কিন্তু মনে মনে খুশি হলো এইটা ভেবে যে তার মা তাকে ভালোবাসে, অসুস্থ হলে চিন্তা করে। কিন্তু পর মুহূর্তে সালমা বেগমের কথা শুনে সব ভালো লাগা শেষ হয়ে গেল। ও চন্দ্রা, একটু দেখ না মা, দূর মরেও না। আল্লাহ আমারে তুমি উঠাইয়া নেও। এই জ্বালা আর নিবার পারতাছি না। চন্দ্রাকে ওভাবে ফেলে রেখে তিনি উঠে বাইরে বের হয়ে গেলেন। পর মুহূর্তে আবার ফিরে এলেন বালতি করে পানি নিয়ে এসে। আবার নিজেদের ঘরের দিকে ছুটলেন কিছু নিয়ে আসার জন্য। চন্দ্রা মারে, একটু এদিকে আয়। চন্দ্রাকে কথাটা বলে সালমা বেগম তাকে ধরে বিছানায় শুয়ে দিল। একটা লেগ গায়ে জড়িয়ে দিয়ে শরীর মুছে দিলেন তিনি। শরীরে পানির স্পর্শ লাগতেই কেঁপে উঠল চন্দ্রা। সমস্ত শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল। সালমা বেগম নিজেও বুঝতে পারলেন রাতে এভাবে মারা ঠিক হয়নি। কিন্তু নিজের রাগের উপর নিয়ন্ত্রণ যে তার ছিল না। এখন এই জ্বর এক বেলাতেই ঠিক হয়ে গেলেই তিনি বাঁচে। যদি নাও কমে তবুও তিনি আজ চন্দ্রার বিয়ে দিয়েই ছাড়বে। বিষয়টা শুধু সামান্য 10,000 টাকার নয়। চেয়ারম্যান বলেছে যদি চন্দ্রার সাথে তার বিয়ে হয় তাহলে শান্ত এবং চন্দ্রার বাবা দুজনের চিকিৎসা করাবেন তিনি। তাও এই এখানে না, বরং শহরের বড় হাসপাতালে নিয়ে চিকিৎসা করাবেন। চেয়ারম্যান বলেছে যদি তাদের চিকিৎসা হয় তাহলে দুজনেই ঠিক হওয়ার সম্ভাবনা বেশি। সেই লোভে পড়ে সালমা বেগম রাজি হয়েছে। নিজ বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হতেই অপর পাশ থেকে একটি গাড়ি এসে ধাক্কা দেয় জোবরানের গাড়িকে। নেশায় বুঁদ হয়ে থাকা জোবরান গাড়ি থেকে নেমে সেই গাড়ির সামনে যেতেই গাড়িতে বসে থাকা লোককে দেখে বিরক্ত হয়ে মুখ দিয়ে চ-বর্ণ শব্দ বের করল। ইউ ব্লাডি রাস্কেল, তোর সাহস হয় কি করে আমার গাড়ির সামনে আসার? কথাগুলো বলতে বলতে গাড়ি থেকে লোকটা নেমে আসে। অন্যদিকে জোবরান চলে যেতে গিয়েও লোকটার কথা শুনে সেখানে থেমে গেল। এইটা তোর এমপি বাপের রাস্তা না যে তুই যখন তখন যে কারো গাড়ির সামনে এসে এভাবে কথা বলবি। আমার বাপের রাস্তা না হলেও আমি যেখানে সেখানে যেতে পারি, সেই পাওয়ার আমার আছে। কিন্তু এইটা তোর বাপেরও রাস্তা না। তোর মতো পতিতার সন্তানরা। নিজ কথা শেষ করার আগেই জোবায়েরের নাক দিয়ে রক্ত ছুটতে শুরু করলো। অপরজনের হাত এত দ্রুত গতিতে এসে এভাবে তাকে আঘাত করবে তা বুঝতে পারেনি সে। সে নিজেও উল্টো আঘাত করল জোবরানকে। মুহূর্তের মাঝেই দুজনের মাঝে সংঘর্ষের সৃষ্টি হলো। আমার মাকে নিয়ে কথা বলার অধিকার তোকে কে দিয়েছে? তোর মুখে যদি আমি আর কোনোদিন আমার মায়ের নামে বাজে কথা শুনেছি তবে আমি তোকে জানে মেরে ফেলবো। আমার মা পতিতা না, তুই তো পতিতার ছেলে। তোর বাপের ঠিক আছে কি? তুই জানিস তোর বাপের নাম কি? জানিস না তুই একটা জারজ সন্তান? পারলে খুঁজে বের কর তোর বাপকে। মার খেতে খেতে হাসি মুখে জোবরানকে কথাগুলো বলল জুবায়ের। জুবায়েরের মুখে এক বিজয়ের হাসি। হাজার আঘাতের পরেও সে জোবরানকে কথাগুলো বলে এক আলাদা মজা পাচ্ছে। অন্যদিকে জোবরান জুবায়েরকে আঘাত করে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল কোথাও। আর জুবায়ের হাসতে লাগলো। চারদিকে অন্ধকার হয়ে আসছে। কুয়াশায় দূরদূরান্তে কিছু দেখা যাচ্ছে না। মাগরিবের আজান হয়েছে বেশ কিছু সময় আগে। চেয়ারম্যান এসেছে কিছু সময় হয়েছে। তার সাথে এসেছে তার খাস লোক লতিফ সিদ্দিকী। আরো একজন এলেও চেয়ারম্যান তাকে পাঠিয়েছে মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসতে। অন্যদিকে চেয়ারম্যান এসেই সালমা বেগমের সাথে কথা বলতে শুরু করেছে বিয়ের বিষয়ে। বিকেল
বিকেলের দিকে চন্দ্রার জ্বর একটু কমতেই সালমা বেগম তাকে শাড়ি পরিয়ে ঘরে বসিয়ে রেখেছে, আর শান্তকে রেখেছে তার পাশে, যেন চন্দ্রার যে কোনো দরকারে তাকে বললে সালমা বেগমের কাছে আসতে পারে। আরে সালমা, এত কিছু করতে গেছো কেন? কত টাকা খরচ হইল তোমার? আমি তো বলছিলাম কিছু না করতে। হাঁটুর উপর হাত ঘষতে ঘষতে সালমা বেগমকে কথাগুলো বলল চেয়ারম্যান দেলোয়ার। তার কথা শুনে সালমা বেগম নিজের মুখটা আরেকটু টেনে সামনে নিয়ে এলেন। কিছুই তো করবার বাড়ি নাই, চেয়ারম্যান সাব। আপনি তো আমগো অবস্থা জানেন। আর যাও একটু করতাম তাও তো পারলুম না। একা একা মানুষ কি আর কিছু করবার পারি কন? যা একটু করছি সবটা আপনের দোয়াতে। লজ্জা ভাবুক ভাবে কথাগুলো বলল সালমা বেগম। চেয়ারম্যান সালমা বেগমের এই কথাতেই যেন সন্তুষ্ট হয়ে গেলেন। আহা, আপনের খাউন খুব ভালো হইছে ভাবি। সেই স্বাদ! খাউনের গন্ধে আমার পেট ভইরা যাইতেছে। এত মজার খাউন আমি জীবনে খাই নাই। লতিফ, পেট ভইরা খা। আমার তো তোরা ছাড়া আর কেউ নাই। তাই আমার বিয়ার মতো ভালো দিনে তোরে লইয়া আইছি। আর সালমা, এইটা নেও। এইখানে আরো 10,000 টাকা আছে বুঝলা। আমি তো চন্দ্রারে বিয়া কইরা আমার লগে নিয়ে যাব। আমার আয়তে আয়তে কয় দিন লাগে তার ঠিক নাই। তুমি এই টাকা দিয়া চন্দ্রার বাপেরে নিয়ে হাসপাতালে যাইও। 10,000 টাকার একটা বান্ডেল ছোট্ট টেবিলের উপর রাখতে রাখতে কথাগুলো বলল চেয়ারম্যান। অন্যদিকে আবার 10,000 টাকা নিজের চোখের সামনে দেখে নিজের লোভ সামলাতে পারলেন না সালমা বেগম। টেবিলে রাখার সাথে সাথে ঝড়ের গতিতে টাকাগুলো নিজের কাছে নিয়ে নিলেন। সালমা বেগম ভেবেছিলেন 10,000 টাকার পর আর কোনো টাকা তাকে দেওয়া হবে না। কিন্তু আবার নতুন করে টাকা দেখে লোভে চোখ চিকচিক করে উঠল তার। এই মেয়ের জন্য যে এতগুলো টাকা পাবে জানা ছিল না তার। চন্দ্র যেন তার ভাগ্য ভুলে দিয়েছে। এত এত টাকা চোখের সামনে চলে আসছে। আপনি মেলা ভালা চেয়ারম্যান সাব। আপনি আমগো এই বিপদের সময় পাশে দাঁড়াইছেন। আমি এইটা দিয়া চন্দ্রার বাপেরে নিয়া কাইলকা হাসপাতালে নিয়া যাব। আচ্ছা আচ্ছা, সে তুমি যখন ভালো লাগে নিয়া যাও। লতিফ, খাউন শেষ কইরা দেখ তো জসিম কতগুলো ইমাম নিয়া আসে নাকি। আমার খাওয়া শেষ সাব। আমি এখনই যাইতেছি। প্লেটে থাকা খাবারের শেষটুকু মুখে দিয়ে হাত ধুতে ধুতে কথাগুলো বলল লতিফ সিদ্দিকী। অন্যদিকে চেয়ারম্যান বসা থেকে উঠে এগিয়ে গেলেন চন্দ্রার বাবার দিকে। তার পিছু পিছু সালমা বেগম নিজেও গেলেন। রাতের অন্ধকারে আবারও সেই অন্ধকার গলিতে এসেছে জোহরান। কিন্তু আজকে আর নেশা করে মাতাল হয়ে আসেনি। আজকে সজ্ঞানে এসেছে। এক এক ঘরের জানলা দিয়ে মেয়েদের উঁকি দেওয়া থেকে শুরু করে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রতিটি মেয়ের নজর তার দিকে আছে। কেউ কেউ এগিয়ে এসে ছুঁয়ে দিতে চাইলে তাদের এড়িয়ে যাচ্ছে সে। এই গলিতে পরিচিত মুখ জোহরানের। নিত্য নতুন মেয়ে এখান থেকে নিয়ে যায় নিজের রাতকে মনোরঞ্জন করতে। নতুন যেই মেয়ে আসে তাকেই প্রথম জোহরান নিজের কাছে নিয়ে আসে। নতুন মাল এসেছে, আপনি গিয়ে বসুন, চম্পা নিয়ে আসছে। দেখতে একদম ফার্স্ট ক্লাস। আপনার রাত রাঙিয়ে দিবে। লোকটা জোহরানের পাশাপাশি হাঁটতে হাঁটতে কথাগুলো বলল। তার কথা শুনে জোহরান একবার তার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল সেই বাড়ির দিকে। বলেছিলাম এইটা পরিষ্কার করে রাখতে। ইয়ে মানে পরিষ্কার করা ছিল। কোথা থেকে এগুলো এলো বুঝতে পারছি না। আমি এখনই পরিষ্কার করে দিতে বলছি। জোহরানের কথা শুনে লোকটা তড়িঘড়ি করে সেখান থেকে চলে গেল কাউকে ডেকে আনতে। জোহরান একবার তার যাওয়ার দিকে তাকিয়ে ধীর পায়ে বাড়িটার দিকে এগিয়ে গেল। ধুলোবালি দিয়ে ভরে আছে উঠান। কতগুলো বছর পর এই বাড়ির উঠানে পা রেখেছে সে, দেয়ালগুলো হাত দিয়ে ছুঁয়ে দিতেই হাতে ধুলোর আস্তরণে হাত ভরে গেল। তবুও সেসব নিয়ে না ঘেঁটে একটা নাম ফলকের সামনে এসে থামল। পুরুষদের কেন দোষ হয় না বলতে পারেন? তাদের চাহিদা মেটাতে আপনার কাছে সবাই আসতো। কিন্তু নিজেদের ভালো রেখে আপনাকে বাজারের মেয়ে বানিয়ে দিল। আমার কি এই গলিতে নিজ থেকে আসি, নাকি বাধ্য করা হয়? আর আমাদের বাধ্য করে কোনজন? সমাজে সভ্য সেজে থেকে যেজন। জোহরানের পিছন থেকে চম্পা কথাগুলো বলে উঠল। জোহরান তবুও কিছু না বলে সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। এই অন্ধকার গলিতে কে আসে? যারা সমাজের কাছে ভালো লোক সেজে থাকা তারা।
তাদের শারীরিক চাহিদা মেটাতে রাতের অন্ধকারে এই গলিতে আসে এবং নিজের চাহিদা মিটিয়ে চলে যায়। আর নারী তারা তো শুধু পুরুষের ভোগের বস্তু। এই অন্ধকার গলিতে আসতে হয়, হয়তো পেটের দায় নয়তো ভাগ্যের দোষে। বেঁচে থেকেও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে এই অন্ধকার গলি থেকে আসে। চলেন সাহেব, সব কিছু রেডি, এখন শুধু আপনার যাওয়ার অপেক্ষায়। এইটা নিয়ে যাও। আর জামিলকে বলে দিও এই বাড়ি যদি গুছিয়ে না রাখে তাহলে ওর এই গলির সাম্রাজ্য থাকবে না। চম্পার হাতে টাকা দিয়ে জোবরান সেখান থেকে চলে গেল। তার এখন একটু মানসিক শান্তির প্রয়োজন, যেটা এই ব্যস্ত নগরীতে পাওয়া কঠিন। এখান থেকে তাকে পালাতে হবে। কোথায় যাবে বা কোথায় এই শান্তি পাওয়া যাবে সেটা তার জানা নেই, তবে এখান থেকে তাকে যেতে হবে। সালমা বেগমের উপর তুমুলভাবে রেগে আছে চেয়ারম্যান দেলোয়ার। ঘরে বা বাড়ির আশেপাশে কোথাও চন্দ্রাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রসিক যখন ইমাম আর কাজে নিয়ে এসে হাজির হয় তার মিনিট খানেক পর চন্দ্রার ঘর থেকে বের হয়ে আসে শান্ত। শান্তকে আসতে দেখেই সালমা বেগম ছেলেকে নিজের কাছে নিয়ে আসে। কিন্তু সামনে ভালো ভালো খাবার দেখে শান্ত খাবারের উপর হামলে পড়ে। আর সালমা বেগম ছেলের কাজে একটু লজ্জিত বোধ করে। সালমা, যাও মাইয়া নিয়ে আসো। আমার তো আবার বের হইতে হইব, দেরি করলে তো আবার ঝামেলা। শীতের রাইতে বাতাসে আরো শীত করবেনি। যাও যাও চন্দ্রারে নিয়ে আসো। হাসি মুখে সালমা বেগমকে কথাগুলো বলল চেয়ারম্যান দেলোয়ার। তার কথা শুনে সালমা বেগম চন্দ্রাকে না পেয়ে ছুটে এলেন বসার ঘরে। এই শান্ত চন্দ্রা কোনখানে গেছে? বুবু তো গাড়িতে গেছে মা। আমারে কইল তোমারে জানি না বলি। তোমারে না কইলে আমারে মেল্লা চকলেট দিব। মায়ের কথা শুনে খাবার খেতে খেতে উত্তর দিল শান্ত। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা শান্ত সরল মনে কথাগুলো বললে মেয়েটা বুঝতে পারল না তাদের বাড়িতে কি করতে চলেছে। শান্ত কথার পরপরই চন্দ্রাকে খুঁজতে শুরু করে সবাই মিলে। আর সালমা বেগম মুখে আঁচল গুজে এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকলো। শুনো সালমা, যদি তোমার মাইয়া আজকে রাতের মধ্যে ফিরা না আসে তাইলে তোমারে আমি যতগুলো টাকা দিছি সব সুদে আসলে আমি ফেরত নিব। ওই লতিফ সালমার থেকে টাকা নিয়ে আয়। রাগে ক্ষুব্ধ হয়ে সালমা বেগমকে কথাগুলো বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেল চেয়ারম্যান দেলোয়ার। অন্যদিকে মাথায় হাত দিয়ে বসে পড়ে সালমা বেগম। সম্পূর্ণ মুখ একটা কালো চাদর দিয়ে ঢেকে একজন যুবতী বাস স্ট্যান্ডে বসে আছে। আশেপাশে থাকা কিছু কিছু মানুষ তার দিকে একটু পরপর তাকাচ্ছে তো কেউ আবার ফিসফিস করছে। কিন্তু মেয়েটি সেসবের দিকে না তাকিয়ে নিজের গন্তব্যে যাওয়া বাসের জন্য অপেক্ষা করছে। ঝড় এবং বাইরে বাতাস থাকায় চন্দ্রার শীতের পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। শরীর যেন কেঁপে কেঁপে উঠছে। শান্তকে বাইরে পাঠিয়ে দিয়ে নিজের ঘরের পিছনের দরজা দিয়ে সোজা চলে এসেছে এখানে। কিন্তু এখান থেকে কোথায় যাবে সে? কার কাছে যাবে? কিছুই জানে না। কিন্তু তাকে এখান থেকে পালাতে হবে। যদি কোনোভাবে চেয়ারম্যান এখানে এসে পৌঁছে যায় তাহলে তাকে এখান থেকে নিয়ে গিয়ে কি পরিণতি করবে সে জানে না। বাবা, আমাকে ক্ষমা করে দিও। তোমার থেকেও আমি নিজেকে বড় করে দেখেছি। স্বার্থপর হয়ে গিয়েছি বাবা। বিড়বিড় করে কথাগুলো বলল চন্দ্রা। বাবাকে সে ভালোবাসে অনেক, কিন্তু তার মা যেটা তার সাথে করতে যাচ্ছিল সেটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। চেয়ারম্যান যদিও ভালো কিছু উদ্দেশ্য করে বিয়ে করতে চাইতেন তবুও চন্দ্রা এই বিয়ে করত না। বাবার কথা মনে হচ্ছে অনেক। চলে আসার আগে একটা বার চোখের দেখা দেখার জন্য বাবার কাছে যায়নি। ওই দিকে দেখ জসি, শালি বেশি দূরে যাইতে পারে নাই। সব গাড়িতে দেখবি বিয়া ছাইরা পালাইয়া যাইব ভাবছে। চেয়ারম্যানের হাত থেইকা পালিয়া যাওয়া এত সহজ না। জসিমকে একজন লোক আদেশক্রমেই কথাগুলো বলল। তার কথা শুনে জসিম খুঁজতে শুরু করলো। অন্যদিকে চাদরের আড়াল থেকে চন্দ্রা তাদের দেখে ভয় পেয়ে যায়। জসিম এত তাড়াতাড়ি এখানে চলে এলো? শান্ত সব কিছু বলে দিয়েছে। হায় আল্লাহ, এখন আমি কি করব? আমাকে দ্রুত এখান থেকে পালাতে হবে। গায়ের চাদর ভালো করে টেনে নিয়ে আবারও বিড়বিড় করে কথাগুলো বলল চন্দ্রা। কথা শেষ করেই চন্দ্রা বসা থেকে উঠে উল্টো পথে দ্রুত হাঁটা শুরু করলো। ওই যে যাইতেছে। ধর ওরে। লতিফ, ওই যে চন্দ্রা যাইতেছে। ওই জানি পালাইবার না পারে।
চন্দ্রাকে পালিয়ে যেতে দেখে লতিফ সহ বাকিদের দেখে উচ্চ কণ্ঠে বলল, জসিম। চন্দ্রা জসিমের কণ্ঠ শুনে একবার পিছনে তাকিয়ে নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। শহরের কোলাহল ছেড়ে বের হয়ে এসেছে জোহরান। নির্জন রাস্তায় গাড়ির গতি বাড়িয়ে দিয়ে ছুটে চলেছে কোনো এক অজানা গন্তব্যে। হাতে হুইস্কির বোতল। গাড়ি চালানোর পাশাপাশি মাঝে মাঝে সেটা থেকে চুমুক দিয়ে নিচ্ছে। আজ যেন কোনোভাবেই মদের বোতলে তার নেশা হচ্ছে না। সবকিছু যেন তার থেকে হারিয়ে যাচ্ছে। শালা তুই নিজেও এখন বেইমানি শুরু করলি। পৃথিবীটাই যেন বেইমানের আটকে আছে। বাম হাত দিয়ে স্টারিং ধরে রেখে ডান হাত দিয়ে গাড়ির জানালা দিয়ে মদের বোতল ছুঁড়ে ফেলে দিল। মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়ে পুনরায় গাড়ির গতি বাড়িয়ে দিয়ে চারপাশের বনজঙ্গল দেখতে দেখতে গাড়ি ড্রাইভ করতে শুরু করলো। জোহরান, কোথায় তুমি? ফোনের ওপাশ থেকে একজন মহিলা ভরাট কণ্ঠে প্রশ্ন করল। দ্যাটস নান অফ ইউর বিজনেস, মিসেস সিকান্দার। রাগ কণ্ঠে মিশ্রিত ভাবে কথাগুলো বলল জোহরান। তুমি কিন্তু ভুলে যাচ্ছ, জোহরান আমি তোমার। আপনি আমার কেউ না মিসেস সিকান্দার। ইউ আর নাথিং টু মি। আর ভুলেও আমার মা হওয়ার চেষ্টা করবেন না। ইউ আর মার্ডারার মিসেস সিকান্দার। নিশি সিকান্দারের কথা শেষ করার আগেই উক্ত কথাগুলো বলল জোহরান। জোহরানের কথার বিপরীতে ওপর পাশ থেকে কিছু সময়ের জন্য নীরবতা নেমে এলো। তুমি মানো আর না মানো আমি তোমাকে নিজের ছেলে বলেই মানি। তুমি তাড়াতাড়ি করে বাসায় আসো, এখানে সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বেশ কিছু সময় পর ধরা কণ্ঠে কথাগুলো বলল নিশি সিকান্দার। জোহরান তার উত্তর না দিয়ে মুখের উপর ফোন কেটে দিল। নিজের বাবাকে সে সব থেকে বেশি ঘৃণা করে। আর নিশি সিকান্দার অর্থাৎ তার সৎ মাকে সে ঘৃণা না করলেও পছন্দ করে না। তার ভাষ্যমতে, তার মায়ের মৃত্যুর জন্য নিশি সিকান্দার দায়ী। ইউ রুইন্ড মাই চাইল্ডহুড। ইউ টার্নড মাই মাদার ইনটু আ লাফিং স্টক ইন ফ্রন্ট অফ সোসাইটি। আই উইল নেভার ফরগিভ ইউ, মিসেস সিকান্দার। কথাগুলো বলে আবারও গাড়ির গতি বাড়িয়ে দিয়ে অন্ধকারে গাড়ি চালাতে শুরু করল জোহরান। অন্যদিকে অন্ধকারে জসিমের হাত থেকে রক্ষা পেতে দৌড়ে ছুটে চলেছে চন্দ্রা। আমার আল্লাহ! সামনে থেকে দ্রুত গতিতে আসা একটা কালো রঙের গাড়ির সাথে ধাক্কা লেগে সেখানে পড়ে গেল চন্দ্রা। আকস্মিকভাবে গাড়ির সামনে কেউ চলে আসতেই ব্রেক করে নেয়। কিন্তু সঠিক সময়ে ব্রেক করতে না পারার কারণে অঘটন ঘটে যায়। ইউ ব্লাডি বিচ, রাস্তা দিয়ে কি দৌড়াদৌড়ি করার জায়গা? দেখে গাড়ি থেকে নামতে নামতে কথাগুলো বলছিল জোহরান। কিন্তু গাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় একজন মেয়েকে পড়ে থাকতে দেখে কথা বন্ধ হয়ে যায়। কোনো রকম নড়াচড়া করতে না দেখে কিছুটা ভয় পেয়ে যায় সে। ও জোহরান, এখন যদি এই মেয়ে মারা যায় তখন কি করবি? এত অসাবধানতা নিয়ে কেন গাড়ি চালিয়ে এলি? ইউ হ্যাভ টু ডু সামথিং, জোহরান। গাড়ির চাকায় লাথি মেরে ডেসপারেট ভাবে কথাগুলো বলল জোহরান। কিছু সময় এপাশ ওপাশ হেঁটে চন্দ্রার দিকে এগিয়ে গেল সে। ডিব্বা এগিয়ে গিয়ে ক্লাস চেক করতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। এখনো ক্লাস চলছে। চারপাশে তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে দ্রুত চন্দ্রাকে তুলে তুলে নিয়ে ফের গাড়ি নিয়ে ছুটে চলল হসপিটালের উদ্দেশ্যে। চেয়ারম্যান দেলোয়ারের সামনে মাথানত অবস্থায় দাঁড়িয়ে আছে জসিম, লতিফ সহ বাকি সবাই। যুদ্ধে পরাজিত সৈনিকের মতো মাথানত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে যা বোঝার মুহূর্তের মাঝেই বুঝে গেলেন। সবাইকে মাথানত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে হুঙ্কার ছাড়লেন চেয়ারম্যান দেলোয়ার। এমন গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন তোরা? একটা মাইয়া মানুষ কইরা আনতে পারলি না তোরা? তোদের আমি কেন রাখছি? তোগর নাকের ডগা দিয়া একটা যুবতী মাইয়া কেমনে পালিয়ে গেল? সবার উপর ক্রুদ্ধ হয়ে কথাগুলো বলল দেলোয়ার সাহেব। আমরা চন্দ্রারে দইরাই পালাইছিলাম, কিন্তু আন্ধারে জানি কই দৌড় দিয়া পালায় গেল। জসিমের কথা শেষ করার পর পরই তার গালে হাত চলে গেল। চেয়ারম্যান দেলোয়ার কষে চড় মেরেছে তার গালে। সোয়ার, তুই জানোস আমার কতগুলা টাকা হাত থেইকা বের হইয়া গেল? এই রাইতের আন্ধারে আর কই যাইব? ওরে কুইজা বের কর জসিম, নয়তো এই সব টেকা আমি তোগর থেইকা নিব। সবাইকে কথাগুলো বলে বসার ঘর থেকে চলে গেল চেয়ারম্যান দেলোয়ার। চেয়ারম্যান চলে যেতেই বাকি সবাই চন্দ্রাকে খুঁজতে বের হয়ে যায়।
মধ্যরাতে সালমা বেগম উঠানে আছড়ে পড়ে কান্না করে চলেছে। পাশেই শান্ত দাঁড়িয়ে আছে। মায়ের কান্না অবাক চোখে তাকিয়ে দেখছে। মা কান্না করছে ঠিকই, কিন্তু তার চোখে কোনো পানি নাই। সেই সাথে তার বুকুকে গালিগালাজ করে চলেছে। ও মা, বুবু কই গেছে? বুবু তো এতো আমার লাইগা চকলেট নিয়া আইলো না। আমি চকলেট খাবো। ও মা, তুমি বুবুরে কও না আমার লাইগা চকলেট নিয়ে আইতে। সালমা বেগমের কাক ঝাঁকিয়ে কথাগুলো বলল। শান্ত। অন্যদিকে চন্দ্রার নাম শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠল সে। তুই ওই হারামজাদির নাম আমার সামনে নিবি না শান্ত। আমার মাথায় কিন্তু রক্ত উইঠা গেছে। হারামজাদি নিজের লগে লগে আমারে শেষ কইরা গেল। ওই হারামজাদিরে পাইলে আমি মাইরা ফেলাম। হারামজাদির বাচ্চা একটা। আরো বিভিন্ন কথা বলে চন্দ্রাকে গালিগালাজ করতে লাগলো সালমা বেগম। মায়ের এসব কথা শুনে শান্ত মায়ের কাছ থেকে দূরে সরে দাঁড়ালো। কুয়াশায় ঘেরা এক নতুন প্রভাতের যাত্রা শুরু। কুয়াশার পাতলা চাদরে মোড়া শহরটা যেন এক অদ্ভুত রূপ ধারণ করেছে। রাস্তায় গাড়ির হর্ন, মানুষের কোলাহল, আর কুয়াশার মাঝে মিলেমিশে একাকার হয়ে গেছে। ল্যাম্পপোস্টের আলো কুয়াশার মুখ চিরে অস্পষ্ট আলো ছড়াচ্ছে। মানুষজন যেন কুয়াশার মাঝে ভূতের মতো হাঁটছে। শহরের ব্যস্ততা কুয়াশার মাঝেও যেন থেমে নেই, বরং আরো তীব্র হয়ে উঠেছে। হসপিটালের ফিনাইলের গন্ধে মাথা ধরে যাচ্ছে জোরানের। রাতে চন্দ্রাকে নিয়ে কাছাকাছি একটা হসপিটালে নিয়ে আসে সে। চন্দ্রাকে নিয়ে আসার পর ডাক্তার প্রাথমিক চিকিৎসা শুরু করে। গুরুতরভাবে আহত না হলেও শরীর জুড়ে আঘাতের চিহ্ন এবং জ্বর থাকায় জ্ঞান হারিয়ে ফেলে। সেই সাথে কপালের এক পাশেও আঘাত পেয়েছে। তীব্র মাথা যন্ত্রণা নিয়ে হসপিটালের করিডোর চোখ বন্ধ অবস্থায় বসে আছে জোহরান। কিন্তু তার এই মাথা ব্যথা বাড়িয়ে দিতেই যেন তার ফোন বেজে উঠল। জোহরান, কোথায় তুমি? তোমার বাবা। আমি কোথায় আছি সেটা আপনার না জানলেও চলবে মিসেস সিকান্দার। আর আপনার স্বামীর নাম আমার সামনে নিবেন না। আমি তার বিষয়ে কিছু শুনতে চাই না। মিসেস সিকান্দার নিজের কথা শেষ করার আগেই উক্ত কথাগুলো বলল জোহরান। জোহরানের কথাগুলো পাত্তা দিলেন না মিসেস সিকান্দার। সে জানে জোহরানের মাঝে তাকে এবং তার বাবাকে নিয়ে ঘৃণা ছাড়া কিছুই অবশিষ্ট নেই। জোহরান, তুমি ভুলে যেও না আজকে তোমার যা আছে সবকিছু এই মানুষের দেওয়া। আর আমি তোমাকে ফোন করেছি কারণ তোমার বাবা গতরাত থেকে অসুস্থ। ওর কাম অন মিসেস সিকান্দার, আমি কখনো এসব কিছু আপনার হাসব্যান্ডের কাছে যাইনি। আর আপনার স্বামী মরল না বাঁচলো, আই ডোন্ট কেয়ার। নিজের কথা শেষ হতেই মুখের উপর ফোন কেটে দিল জোহরান। জোহরানের কথা শুনে মুখটা কালো করে নিজের স্বামীর দিকে তাকালো ইয়াসমিন সিকান্দার। আমি আগেই বলেছিলাম জোহরান আসবে না। কেন মিছে মিছে ফোন করতে গেলে ইয়াসমিন? বিছানায় হেলান দিয়ে বসতে বসতে নিজ স্ত্রীকে কথাগুলো বলল তমাল সিকান্দার। স্বামীর কথা শুনে তার পাশে গিয়ে বসল ইয়াসমিন সিকান্দার। তোমরা কেন নিজেদের সম্পর্ক ঠিক করে নিচ্ছ না? নিজের বাবা মা, পরিবার, বাড়ি থাকতেও সে এখানে থাকে না, আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। তোমরা বাপ ছেলে নিজেদের রাগ, জেদ, ঘৃণার জন্য আমাকেও এসবের মাঝে আটকে যেতে হচ্ছে। যখন জোহরান আমাকে খুনি বলে তখন আমার কেমন ফিলিংস হয় তুমি বা তোমার ছেলে বোঝার বা জানার চেষ্টা করেছো? আস্তে, ইয়াসমিন। জোহরান, কেমন তুমি তো সেটা আগে থেকেই জানো। জোহরান কখনো আমার বা তোমার কথা শুনতে চায়নি আর না তো চেয়েছে। সবসময় নিজের জেদ আর রাগকে সবার আগে রেখেছে। নিজ স্ত্রীর কথার প্রেক্ষিতে উক্ত কথাগুলো বলল তমাল সিকান্দার। স্বামীর কথা শুনে মুখটা ছোট করে ফেললেন তিনি। বসা থেকে উঠে গিয়ে জামাকাপড় ভাঁজ করতে লাগলেন। জোহরান তো ঠিক কথা বলেছে। আমি তো ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী। আমি যদি সেদিন তোমাদের আসতে না বলতাম তাহলে হয়তো বড় আপা বেঁচে থাকতো। আর আমাকেও খুনির অপবাদ শুনতে হতো না। জামাকাপড় ভাঁজ করতে করতে অন্য মনস্ক হয়ে কথাগুলো বলল ইয়াসমিন সিকান্দার। স্ত্রীর কথা শুনে তার হাত ধরে আবার নিজের পাশে বসালেন তমাল সিকান্দার। মৃত্যুতে কারো হাত থাকে না ইয়াসমিন। আল্লাহ যখন যার মৃত্যু যেভাবে ঠিক করে রেখেছেন তার মৃত্যু সেভাবে হবে। হ্যাঁ, ওইদিন যদি আমি রাফ ভাবে গাড়ি না চালাতাম তাহলে এসবের কিছুই হতো না। কিন্তু জোহরান, কেঁদো না ইয়াসমিন।
একদিন ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে। জোরানের মনের ভুল দূর হয়ে আমাদের সাথে এই বাড়িতে থাকবে। সকাল সকাল চন্দ্রাদের বাড়িতে এসে হাজির হয়েছে চেয়ারম্যান দেলোয়ার। তাকে দেখা মাত্রই একটা চেয়ার এগিয়ে দিল সালমা বেগম। তার পাশেই দাঁড়িয়ে আছে জসিম, লতিফ। কি সালমা, সকাল তো হইয়া গেল, তোমার মাইয়া তো ফিরা আইলো না। না আইলেও আমার কোনো সমস্যা নাই। আমি যে তোমারে টাকা দিছি ওই টাকা সবগুলো ফেরত দেও। পায়ে টু পায়ে আমার টাকা দেওয়া লাগবে। পান চিবুতে চিবুতে কথাগুলো বলল চেয়ারম্যান দেলোয়ার। তার কথা শুনে সালমা বেগম কান্না করে দিলেন। সব টাকা তো চন্দ্রা নিজের সাথে করে নিয়ে চলে গেছে। বাকি যেটা ছিল সেটা দিয়ে গতকালের সব বাজার সে করে নিয়ে এসেছে। কোন বিপদে ফেলে গেল চন্দ্রা। পালিয়ে যাওয়ার সময় যে সব টাকা নিয়ে গেল এখন ফিরত দিবে কি করে? এতগুলো টাকা যে তার কাছে নাই, এখন কি করবে সে? চেয়ারম্যান সাহেব, আমার কাছে তো এত টেকা নাই। আমি কই থেইকা দিমু এতগুলা টেকা? আপনি একটু আমার উপর দয়া করেন চেয়ারম্যান সাহেব। কাঁদু কাঁদু গলায় চেয়ারম্যান দেলোয়ারকে কথাগুলো বলল সালমা বেগম। সালমা বেগমের কান্না দেখে চেয়ারম্যানের মন গলা তো দূরের কথা, বরং তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। শোনো সালমা, আমি জানবার চাই না তোমার কাছে কি আছে না আছে। আছে শুধু আমার টাকা ফেরত চাই। তুমি যত দেরি করবা তোমার তত সুদ বাড়বো। আর তুমি যদি আমার টাকা সুদ সহ দিবার না পারো তাহলে তোমার এই ভিটে মাটি আমার হইয়া যাইব। মুখের ভিতরে থাকা পানের পিক ফেলে দিতে দিতে কথাগুলো বলল চেয়ারম্যান দেলোয়ার। তার কথা শুনে আরো কান্না শুরু হলো তার। আজ লোভে পড়ে স্বামীর ভিটে মাটি অন্যের দখলে চলে যাচ্ছে। এই সব কিছু হয়েছে শুধুমাত্র চন্দ্রার জন্য। আপনি আমগো ভিটে মাটি ছাড়া করবেন না চেয়ারম্যান সাহেব। আমি আপনের পায়ে পড়ি। আমি চন্দ্রার বাপেরে নিয়া হই যাবো। এত বড় অন্যায় করবেন না চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান দেলোয়ারের পায়ের সামনে বসে কান্নারত অবস্থায় কথাগুলো বলল সালমা বেগম। তার কথার উত্তর না দিয়ে চেয়ারম্যান দেলোয়ার নিজের লোক নিয়ে চলে গেল। অচেতন অবস্থায় হসপিটালের শুভ্ররাঙা বিছানায় শুয়ে আছে চন্দ্রা। তার থেকে কয়েক হাত দূরে দাঁড়িয়ে আছে জোহরান। একবার চন্দ্রাকে দেখে আর তার দিকে তাকায়নি সে। কিন্তু কত সময় এখানে দাঁড়িয়ে থাকবে সে? মেয়েটার জ্ঞান ফিরবে কখন? সে ধীর পায়ে চন্দ্রার দিকে এগিয়ে গেল। আপনি এখানে কি করছেন? দেখতে পাচ্ছেন না পেশেন্ট ঘুমিয়ে আছে? সরুন এখান থেকে। জোহরানকে চন্দ্রার খুব কাছে দেখে একজন নার্স কেবিনে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। কেবিনে তৃতীয় ব্যক্তির কণ্ঠ শুনে কিছুটা পিছিয়ে গেল জোহরান। জোহরান সরে যেতেই নার্স সেলান বন্ধ করে দিয়ে আরো কিছু চেক করে চলে গেল। আমার সাথে কেউ উঁচু গলায় কথা বলতে পারেনি মেয়ে। কিন্তু আজকে তোমার মতো পিচ্ছির জন্য আমাকে কথা শুনতে হলো। এইটা আমি কখনো ভুলবো না মেয়ে। ঘুমন্ত চন্দ্রাকে কথাগুলো বলে কেবিন থেকে বের হয়ে গেল জোহরান। এখন তার একটা সিগারেট চাই। সিগারেট না হলে তার মাথা যন্ত্রণা কিছুতেই কমবে না। আরে জোহরান যে। হসপিটাল থেকে বের হয়ে মাত্র সিগারেট ধরাতে যাচ্ছিল জোহরান। হঠাৎ করে পিছন থেকে কারো কণ্ঠ শুনে সেদিকে তাকিয়ে দেখে মিশকা দাঁড়িয়ে আছে। মিশকাকে দেখেও না দেখার ভান করে আবারও সিগারেট দুই ঠোঁটের মাঝখানে দিয়ে সেটা জ্বালিয়ে নিল। দা গ্রেট জোহরান সিকান্দার এখানে কি করছেন? আমি কোথায় কি করব না করব সেটা কি আমায় তোমাকে বলতে হবে মিশকা? সিগারেটে টান দিতে দিতে কথাগুলো বলল জোহরান। জোহরানের কথা শুনে হেসে ফেলল মিশকা। এক পা এগিয়ে গেল তার দিকে। না মিস্টার সিকান্দার, এইটা শুধু চিন্তার বিষয় যে মানুষ সারাদিন বার আর রেড এরিয়াতে থাকে, সে আজ এখানে। অবাক করার মতো বিষয়। থমথমে মুখ নিয়ে হসপিটালের ক্যান্টিনে বসে আছে জোহরান। তার মুখোমুখি হয়ে বসে আছে মিশকা। দুজনের সামনে গরম ধোয়া ওঠা কফি। কফির পাশাপাশি জোহরানের হাতে একটা জ্বলন্ত সিগারেট। জোহরানের মুখের দিকে পলকহীন চোখে তাকিয়ে আছে মিশকা, আর জোহরান শূন্যের দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে। তো মিস্টার জোহরান একটা মেয়ের জন্য এখানে আটকে আছেন? দীর্ঘ সময় পর কফিতে চুমুক দিতে দিতে প্রশ্ন করল মিশকা। তার প্রশ্নে কিছুটা তাচ্ছিল্যের আভাস বিদ্যমান। কিন্তু জোহরান
জোনাক তার প্রশ্নের উত্তর না দিয়ে জ্বলন্ত সিগারেটে সুঘ্রাণ দিয়ে দিল। এই নিকোটিনের ধোঁয়া যেন তার সকালের ক্লান্তি দূর করে এক ভালো লাগার নেশা ছড়িয়ে দিয়েছে। জোনাক, তুমি কি জানো তোমার বাবা? সমস্যা কি তোমার? আমি কি তোমাকে বলেছি আমাকে প্রশ্ন করতে? আমি কি বলেছি ওই লোককে নিয়ে কথা বলতে? তুমি জাস্ট আমার কাছে জিজ্ঞেস করেছিলে আমি এখানে কি করি। যদিও আমি তোমাকে এসব বলার প্রয়োজন মনে করিনি, কিন্তু আমি চাইনি আমার সকাল খারাপ যাক। কিন্তু তোমার মনে হয় আমার সুখ সহ্য করতে কষ্ট হচ্ছিল, তাই ওই লোকের কথা বলতে এসেছিলে। ক্ষিপ্ত হয়ে মিশকাকে কথাগুলো বলল জোবরান। জোবরানের কথাতে কোনো ভাবান্তর দেখা গেল না মিশকার মাঝে। জোবরান, যেমন তুমি আমাকে জানো তেমন করে আমিও তোমাকে জানি। আমি তোমাকে প্রশ্ন করব এইটাও তুমি জানো। ঠিক তেমন ভাবে এইটাও জানো যে আমি মামাকে নিয়ে তোমায় প্রশ্ন করব। ইউ নো মাই নেচার। ডোন্ট কেয়ার ভাব নিয়ে জোবরানকে কথাগুলো বলল মিশকা। টু টেল ইউর মামা, তিনি এবং তোমার সো কল্ড মামি আমার মাকে মেরে ফেলেছে। আমার ছোটবেলা নষ্ট করে দিয়েছে আর আমি তাদের কথা শুনবো? নো ওয়ে। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল জোবরান। এইটা তোমার মনের ভুল, জোবরান। মামির মৃত্যু শুধু একটা দুর্ঘটনা ছিল। তারা তোমার জীবন নষ্ট করেনি, বরং তোমার জীবনে যেন মামির শূন্যতা অনুভব না হয় সেজন্য মামাকে বিয়ে করতে হয়েছিল। মামি তো তোমাকে নিজের ছেলের থেকেও বেশি ভালো। জাস্ট শাট আপ, মিশকা। আমার কোনো ভুল হয়নি। আমার মায়ের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না, এইটা তোমার মামা আর তার স্ত্রী পূর্ব পরিকল্পনা করে মেরেছে। আমি সব কিছু জানি। মিশকাকে তার কথা শেষ করতে না দিয়েই উক্ত কথাগুলো বলল জোহরান। জোহরানের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ফেলল মিশকা। জোহরানকে বোঝানো তার কাম্য নয়। আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে আর কিছু বলছি না। এখন বলো এই মেয়ের কি হবে? একে এর বাড়িতে দিয়ে এসো। কফির কাপে শেষ চুমুক দিতে দিতে কথাগুলো বলল মিশকা। আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে তাই হসপিটালে নিয়ে এসেছি। এসব একটু ঝামেলায় পড়তে আমি করতে চাই না। এত সময়ে মেয়েটার জ্ঞান ফিরে এসেছে। তুমি তার সাথে কথা বলে বাড়িতে পাঠিয়ে দিও। কথাগুলো শেষ করেই বসা থেকে উঠে হাঁটা শুরু করলো জোহরান। জোহরানের কথা শুনে চুপ করে বসে রইল মিশকা। জোহরান যে তাকে এভাবে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে যাবে তা ভাবতে পারেনি সে। সে পিছন থেকে কয়েকবার জোহরানকে ডাকলো কিন্তু জোহরান শুনেও না শোনার ভান করে চলে গেল। জোহরানের বাচ্চা আমাকে এখানে ফাঁসিয়ে দিয়ে নিজে চলে গেল। কি করে নিজের রাস্তা ক্লিয়ার করতে হয় এই ছেলে সব জানে। সমস্যা নাই, আমারও সময় আসবে, তখন বুঝিয়ে দিব এই মিশকা কি জিনিস। নিজে নিজে কথাগুলো বলে সেও ক্যান্টিন থেকে বের হয়ে গেল চন্দ্রার কাছে যাওয়ার জন্য। জ্ঞান ফিরতেই নিজেকে অচেনা অজানা জায়গায় দেখে কিছুটা ঘাবড়ে গেল চন্দ্রা। তাড়াতাড়ি করে উঠে বসার চেষ্টা করলেও ব্যর্থ হলো। হাত টান করতেই হাতে লাগানো ক্যানেলের দিকে দৃষ্টি চলে গেল। সব কিছু দেখে বুঝতে পারলো এখন সে হসপিটালে আছে। কিন্তু তাকে এখানে কে নিয়ে এলো? চেয়ারম্যান আর তার সাঙ্গপাঙ্গরা? তাকে কি ঘরে ফেলেছে? হাজারখানেক কথা তার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। আরে বাহ, তুমি উঠে গিয়েছো। ভালো হয়েছে তুমি উঠে গিয়েছো, নয়তো আমার খুব চিন্তা হচ্ছিল তোমায় নিয়ে। এখন তোমার শরীর কেমন লাগছে? ব্যথা করছে? একজন অপরিচিত মেয়ে নিজের দিকে এগিয়ে আসতে আসতে কথা বলতে শুনে কপাল কুঁচকে গেল চন্দ্রার। উজ্জ্বল ফর্সা গায়ে একটা কালো রঙের লং কুর্তি পরে আছে। দেখতে খুব সুন্দর লাগছে। যে কারো চোখ আটকে যাবে তার উপর। চন্দ্রার মনে হচ্ছে কালো রংটা যেন এই অপরিচিতার জন্য। না, এখন তো তোমার শরীরে জ্বর নেয়। আবারও মিশকা কথাগুলো বলল। চন্দ্রা তখনও নিশ্চুপ ভাবে শুধু কথা শুনে যাচ্ছে এবং মিশকার দিকে তাকিয়ে আছে একভাবে। একজন অপরিচিত মেয়ে কিভাবে তার খেয়াল রাখছে। শেষ কবে এভাবে তার খেয়াল রাখা হয়েছে ভুলে গিয়েছে। কি হলো, তুমি কথা বলছো না কেন? তোমার কি বেশি শরীর খারাপ লাগছে? আমি ডাক্তার ডাকবো? চন্দ্রাকে কিছু বলতে না দেখে আবার কথাগুলো বলল মিশকা। চন্দ্রা মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে না বোঝালো। আপনি কি আমাকে এখানে নিয়ে এসেছেন? আমার জীবন বাঁচিয়েছেন?
ভাঙা ভাঙা গলায় মিশকাকে প্রশ্ন করল চন্দ্রা। তার প্রশ্ন শুনে মুখটা শুকিয়ে গেল তার। কি বলবে এখন? কি করে বলবে তাকে যে এখানে নিয়ে এসেছে সে গা পালিয়েছে তাকে একটা বারের জন্য দেখতে আসেনি? না, আমি তোমাকে এখানে নিয়ে আসিনি আর না তোমার জীবন রক্ষা করেছি। যাই হোক এসব ছাড়াও তোমার নাম তো জানা হয়নি এখনো। তোমার নাম কি? জোহরানের কথা সম্পূর্ণ না বলে অর্ধেক বলে প্রসঙ্গ পাল্টে ফেলল মিশকা। জোহরানের কথা বললেই কি সে এখানে আসবে? তার থেকে ভালো না হয় অর্ধেক কথা জানো। চন্দ্রা। ছোট করে নিজের নাম বলল চন্দ্রা। বাহ, বেশ সুন্দর নাম তো তোমার। আচ্ছা যাই হোক তোমার ঠিকানা বলো, আমি তোমাকে তোমার বাড়ি দিয়ে আসবো। মিশকার মুখে নিজের বাড়ির কথা শুনে চোখে মুখে ভয়ের ছাপ এসে উঠল চন্দ্রার। কিছুটা অস্বাভাবিক আচরণ করতে শুরু করলো। আরে আরে তুমি এমন করছো কেন? শান্ত হও। আমি ডাক্তার ডেকে নিয়ে আসছি। চন্দ্রাকে অস্বাভাবিক আচরণ করতে দেখে তাড়াতাড়ি করে ডাক্তার ডাকতে যাচ্ছিল মিশকা। কিন্তু মিশকা উঠে দাঁড়ানোর পরপরই নিজের হাতে টান পড়লে থেমে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে চন্দ্রা তার হাত ধরে আছে। ডাক্তার ডাকতে হবে না, আমি ঠিক আছি। শুধু নিজ কথাগুলো শেষ করেই কান্না করে দিল চন্দ্রা। চন্দ্রাকে কান্না করতে দেখে কিছুটা ঘাবড়ে যায় মিশকা। কান্না করছো কেন? শান্ত হও। আর কি হয়েছে আমাকে বলো। চন্দ্রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্বাভাবিকভাবেই কথাগুলো বলল মিশকা। মাথায় আদুরে হাত পেয়ে কিছুটা শান্ত হয়ে এলো সে। আমি বাড়িতে যেতে চাই না। আমি ফিরতে চাই না সেখানে। যেতে চাও না? কিন্তু কেন? তোমার পরিবারের সবাই তো চিন্তা করছে। চন্দ্রার মুখে নিজ বাড়িতে ফিরে যেতে না চাওয়া শুনে অবাক হয়ে কথাগুলো বলল মিশকা। কেউ চিন্তা করছে না। আমি ওখানে গেলেই ওরা আমাকে পাচার করে দিবে। না, আমি ফিরতে চাই না। আমার পরিবার বলতে কিছুই নেই। আমি একা। আমার কেউ নেই। বেডের উপর জড়সড় হয়ে বসে আছে চন্দ্রা। আর তার দিকে কৌতূহল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিশকা। মিশকার মুখে কোনো শব্দ নেই। মুখ জুড়ে শুধুই চন্দ্রার থেমে থেমে হেঁচকি তোলার শব্দ শোনা যাচ্ছে। যেই শব্দ মিশকার কাছে কেমন অদ্ভুত লাগছে। তার থেকেও বেশি অদ্ভুত লাগছে নিজের সামনে বসে কান্নারত চন্দ্রাকে। শুধু চন্দ্রাকে না, বরং চন্দ্রার কথাও তার কাছে অদ্ভুতের থেকেও বেশি অদ্ভুত লাগছে। মেয়েটা বাড়িতে যেতে চাইছে না কিন্তু কেন? কাউকে কি সে ভয় পাচ্ছে? কে তাকে নিয়ে যাবে? সব কিছু কেমন যেন গোলমেলে লাগছে তার কাছে। এত এত প্রশ্ন কিন্তু একটা উত্তর তার কাছে নাই। উত্তর যার কাছে আছে সেও কান্না করতে ব্যস্ত। তুমি একটু শান্ত হয়ে বসো। আর এই পানি খাও। পানির গ্লাস চন্দ্রার দিকে এগিয়ে দিয়ে কথাগুলো বলল মিশকা। মিশকার হাত থেকে পানির গ্লাস নিয়ে সম্পূর্ণ শেষ করে আবার ফিরিয়ে দিল। এবার আমাকে সব কিছু খুলে বলো। কে তোমাকে নিয়ে যাবে? আর বাড়িতে কেন যেতে চাইছো না? আমাকে কিছু লোক ধরে নিয়ে যেতে আমার বাড়িতে এসেছিল। তার উদ্দেশ্য ছিল আমাকে বিয়ে করে নিয়ে গিয়ে পাচার করে দেওয়া। কিন্তু আমি বাড়ি থেকে পালিয়ে চলে আসি। বাস স্ট্যান্ডে ওদের লোক আমাকে দেখে ফেলে। সেখান থেকে আবার পালিয়ে আসতে গিয়ে। আচ্ছা বুঝলাম। কিন্তু তোমার শরীরে যে মারের দাগ আছে এগুলো কি ওরাই মেরেছে? নাকি অন্য কেউ? চন্দ্রার কথা শেষ হতেই উক্ত কথাগুলো বলল মিশকা। মিশকার কথা শুনে আবার সেই মারের কথাগুলো মনে পড়ে গেল। সালমা বেগম তাকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলেছিল। আল্লাহর রহমতে সেখান থেকে বেঁচে ফিরে। কি হলো উত্তর দিলে না যে? না, এইটা আমার মা করেছে। যাকে আমি সবার আগে রেখেছি সব কিছুতে সেই যুক্ত ছিল। আনমনা হয়ে কথাগুলো বলল চন্দ্রা। তার কথা মন দিয়ে শুনেও কিছু করতে পারি নাকি? কি বললে তোমার মা? না না না, এগুলো কাজ করতে গিয়ে হয়েছে। কিন্তু আমি বাড়িতে ফিরে যেতে চাই না। ওখানে গেলেই সবাই আমাকে মেরে ফেলবে। আমাকে দয়া করে বাড়িতে দিবেন না। নিজের মাকে ছোট না করতে তাড়াতাড়ি করে মিথ্যে কথাগুলো বলল চন্দ্রা। তার কথা শুনে আগের থেকে বেশি অবাক হয়ে গেল মিশকা। মেরে ফেলবে মানে? দিন দুপুরে একটা মেয়েকে মেরে ফেলবে? আর কেউ কিছু বলবে না? দেশে আইনকানুন বলে কিছু নাই?
ঠিক আছে, আমি তোমাকে তোমার বাড়ি নিয়ে যাব না, কিন্তু এই শহরে কোথায় থাকবে তুমি? তোমার কোনো রিলেটিভ আছে এখানে? থাকলে তাদের ঠিকানা বলো, আমি তোমাকে সেখানে পৌঁছে দিয়ে আসবো। কথাগুলো বলেই চন্দ্রার দিকে তাকিয়ে রইল মিশকা উত্তরের অপেক্ষায়। কিন্তু তার কথা শুনে মাথা নিচু করে বসে আছে চন্দ্রা। এখানে তার পরিচিত কেউ থাকে না, সেটা কি করে বলবে? এখানে কার ভরসায় এসেছে সে নিজেও কিছু জানে না। দীর্ঘ সময় ধরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে জোরান। শরীর বেয়ে বৃষ্টির মতো জলকণাগুলো চুই চুই করছে। কত সময় নিয়ে দাঁড়িয়ে আছে সেটা মনে না থাকলেও যখন হালকা শীত অনুভব হলো তখন ওয়াশরুম থেকে বের হয়ে এলো। আর বের হয়ে আসতেই মিসেস সিকান্দারকে নিজের সামনে দেখে রেগে গেল। তার ব্যবহার পরিবর্তন হতে শুরু করলো। চোখের সামনে মিসেস সিকান্দার না যেন কোনো শত্রুকে দেখে নিয়েছে। আপনি এখানে? কার পারমিশন নিয়ে আপনি এই বাড়ির ভিতরে এসেছেন মিসেস সিকান্দার? কে অনুমতি দিয়েছে আপনাকে? শুধু বাড়িতে না, বরং আপনি আমার বেডরুমে চলে এসেছেন কোন সাহসে? এখনই আপনি এখান থেকে বের হয়ে যাবেন। গেট আউট ফর হেয়ার! চিৎকার করে মিসেস সিকান্দারকে কথাগুলো বলল জোহরান। তার কথা শুনে কোনো রকম প্রতিক্রিয়া দেখা গেল না মিসেস সিকান্দারের মাঝে। বরং সে বিছানায় থাকা শুকনা রঙের তোয়ালে নিয়ে এগিয়ে গেল জোহরানের দিকে। এত সময় নিয়ে শাওয়ার নিলে তোমার ঠান্ডা লেগে যাবে জোহরান। তুমি তো জানো তোমার ঠান্ডা লাগার বাতিক রয়েছে। এই দেখো এখনো চুল থেকে পানি ঝরছে। কথাগুলো বলে মিসেস সিকান্দার জোহরানের চুলে থাকা পানি মুছে দিতে হাত বাড়িয়ে কথাগুলো বলল। ছোটবেলায় যেমন করে জোহরানের যেমন করে খেয়াল রাখা হতো তেমন করে, আবার যত্ন নিতে গেলেই জোহরান তার হাত ধরে থামিয়ে দেয়। আপনার এসব সিম্প্যাথি অন্য কাউকে দেখতে পারেন মিসেস সিকান্দার, কিন্তু আমার সামনে এসব নাটক করতে আসবেন না। আর আপনি কি আমার কথা শুনতে পাননি আমি কি বলেছি? গেট আউট! বের হয়ে যান আপনি এখান থেকে। আপনাকে টাচ করে ভুল করেছি। এখন আবার আমাকে শাওয়ার নিতে হবে। বের হয়ে যান বলছি। শেষ কথাগুলো চেঁচিয়ে বলে উঠল জোহরান। তার এত কথার ভিতরে কোনো কিছু খারাপ বা কষ্ট না পেলেও এবারের কথা শুনে কষ্ট পেল মিসেস সিকান্দার। সে কি অপবিত্র কেউ? নাকি তার শরীরের কোথাও ময়লা জমে আছে যার জন্য জোহরানকে আবার শাওয়ার নিতে হবে? জোহরানকে আর কিছু না বলে চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল মিসেস সিকান্দার। মিসেস সিকান্দার চলে যেতেই জোহরান আবার ওয়াশরুমের ভিতরে চলে গেল। কি আবার অপমান করেছে তো? কেন বারবার অপমানিত হতে যাও মা? যার মা একজন রেড এরিয়ার মেয়ে, তার ছেলে কত ভালো হবে? মা যেমন ছিল ছেলেও। শান্ত নিজের কথা শেষ করার আগেই তার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল মিসেস সিকান্দার। নিজের মায়ের হাতে থাপ্পড় খেয়ে অবাক চোখে তাকিয়ে রইল। সে যেন বিশ্বাস করতে পারছে তার মা তার গায়ে হাত তুলেছে। মা, তুমি আমার গায়ে হাত তুললে? চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি করে এভাবে কথা বলার? তুমি কি করে আমার বোনকে পতিতার মেয়ে বললে? তুমি জোহরানকে পছন্দ নাই বা করতে পারো, কিন্তু আমার বোনকে খারাপ কথা বলার অধিকার কে দিয়েছে? তুমি একজন নারীকে সম্মান দিতে পারো না? তাহলে আমাকে কি করে সম্মান দিবে? আমি নিজেও একজন নারী। আজকের পর থেকে আমি যেন তোমাকে আমার সামনে না দেখি। ক্ষিপ্তভাবে শান্তকে কথাগুলো বলে গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল মিসেস সিকান্দার। মিসেস সিকান্দার চলে যেতেই শান্ত রেগে জোহরানের ফ্ল্যাটের দিকে চলে গেল। হসপিটাল থেকে নিজ বাড়িতে চন্দ্রাকে নিয়ে এসেছে মিশকা। মিশকার সাথে প্রথমে তার বাড়িতে আসতে ইতস্তত বোধ করলেও পরবর্তীতে সে আসতে রাজি হয়ে যায়। মিশকার সাথে বাড়ির মূল ফটকে পা রাখতেই সম্পূর্ণ বাড়িতে নজর বুলিয়ে মাথা নিচু করে ফেলল চন্দ্রা। মিশকার চালচলন বা কথাবার্তায় বোঝার উপায় নেই সে এত বড় বাড়ির মেয়ে। মিশকা, চলে এসেছিস? এত দেরি হলো কেন? রান্নাঘর থেকে খুন্তি হাতে নিয়ে বের হতে হতে কথাগুলো বলল মিশকা মামুনিরা চৌধুরী। মা, এক গ্লাস ঠান্ডা পানি দাও। আর মা, এই হচ্ছে চন্দ্রা। আমার সাথে এসেছে, আজ থেকে আমাদের সাথে থাকবে। শেষ কথাগুলো চন্দ্রাকে দেখিয়ে কথাগুলো বলল মিশকা। মিশকার কথা শুনে মনিরা চৌধুরী চন্দ্রার দিকে এগিয়ে গেল। বাহ, কি মিষ্টি দেখতে তুমি মা। মিশকা, তুই চন্দ্রাকে নিয়ে ঘরে চলে যা।
ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোদের জন্য খাবার দিচ্ছি। আর যে এই তুমি এইটা নিজের বাড়ি বলে মনে করবে কেমন? চন্দ্রার মাথায় হাত রেখে শেষ কথাগুলো বলল মীরা চৌধুরী। তার কথা শুনে চন্দ্রা মুখে কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে সম্মতি দিল। সময় এবং নদী দুটো জিনিস নিজের গতিতে চলে। কখনো কেউ থেমে গেলে বা পিছিয়ে গেলে সময় থেমে থাকে না, সে তার মতো করে চলতে থাকে। কখনো কখনো আমরা ভাবি হয়তো আমাদের জীবন এখানেই থেমে গিয়েছে, কিন্তু জীবন নিজেও কখনো কারো জন্য থেমে থাকে না। তেমন করেই থেমে নেয় চন্দ্রার জীবন। ভেবেছিল নিজের বাড়ি ছেড়ে পালিয়ে এলে রাস্তায় রাস্তায় থাকতে হবে, কিন্তু আল্লাহ যদি নিজের বান্দাকে সুখে রাখতে চান তাহলে কার সাধ্য আছে সেটা খণ্ডাবে? আজ 7 দিন হয়ে চলেছে চন্দ্রা মিশকার সাথে এসেছে। প্রথম দিকে নিজেকে মানিয়ে নিতে কষ্ট হলেও মীরা চৌধুরী এবং মিশকা তাদের ব্যবহার এবং তাদের প্রতি শ্রদ্ধা আর মায় আটকে আছে। নিজেকে যতটা পারছে তাদের সাথে সহজ করে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। চন্দ্রা এই পাখিগুলো একটু ছাদে রেখে আসবে, নিচে একটু কাজ বাকি আছে। নামাজ পড়ে নিজের রুম থেকেও বের হওয়ার পথেই মিশকার সাথে দেখা হলে খাঁচায় বন্দি করে রাখা কিছু অচেনা পাখি দেখিয়ে কথাটা বলল মিশকা। হ্যাঁ আপু, আমি এখনই রেখে আসছি। তবে আমি বিশ্বাস করি পাখিকে নীল আকাশে উঠতে দেওয়াই ভালো। মিশকাকে কথাগুলো চন্দ্রা ছাদের দিকে চলে যায়। চন্দ্রা চলে যেতেই মিশকাও কিছু একটা ভেবে নিচে নেমে গেল। বৃহত্তর ছাদে এসে অবাক হয়ে গেল চন্দ্রা। ছাদের এক পাশে একটা দোলনা রাখা, আরেক পাশে শারীরিকভাবে নানান ধরনের ফুল গাছে ভরা। শীতের সময়ে গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ, কসমস, ডেইজি ফুল সহ আরো বিভিন্ন ফুলে ফুলে সজ্জিত হয়ে আছে। ফুলের সুবাসে ছাদ মোম মোম করছে। চন্দ্রা তীরে ফুলের গাছগুলোর দিকে এগিয়ে গিয়ে হালকা ঝুঁকে সুবাস নিতে লাগলো। এই মেয়ে দেশলাই হবে। চন্দ্রা যখন ফুলের সুবাস নিতে ব্যস্ত ঠিক তখনই কোথা থেকে কেউ একজন তার পিছনে দাঁড়িয়ে কথাটা বলল। মাথার কাপড় ঠিক করে পিছন ফিরে তাকিয়ে একজন অপরিচিত পুরুষ দেখে কপাল কুঁচকে গেল চন্দ্রার। একজন অপরিচিত মেয়ের কাছে কেউ এভাবে দেশলাই চাইতে পারে? আর এখানে দেশলাই দিয়ে কি করবে? আর লোকটাই বাকে মিশকার ভাই বোন কেউ নাই, আর তার জানামতে আজকে কারো আসার কথা ছিল না। তাহলে কে এই লোক? কি শুনতে পাওনি আমি কি বলেছি? কালা নাকি? দেশলাই হবে সিগারেট খাওয়ার জন্য? সামনে 6 ফুট লম্বায় দাঁড়িয়ে থাকা লোকটার কথা শুনে যতটা না অবাক হয়েছে তার থেকেও বেশি রাগ হচ্ছে। একটা লোক সিগারেট খাওয়ার জন্য দেশলাই চাচ্ছে? কার কাছে? একজন মেয়ের কাছে? কি অসভ্য লোক একটা! আমি কি আমার সাথে মজা করছেন? আপনি একটা মেয়ের কাছে দেশলাই চাচ্ছেন সিগারেট খাওয়ার জন্য? আর আমাকে দেখে কি এইটাই মনে হয় আপনার আমি জাস্ট কিপ ইউর মাউথ শাট? দেশলাই চেয়েছি, তোমার ইজ্জত চাইনি। ইউ হ্যাভ অ্যানি আইডিয়া হু এম আই? চন্দ্রার কথা শেষ করার আগেই জোনান কথাগুলো বলল। জোনানের এবারের কথা শুনে চন্দ্রা চুপসে গেল। সত্যি তো উনিকে? যদি সত্যি সত্যি মিশকার কেউ হয়ে থাকে তাহলে? এভাবে কথা বলার জন্য যদি মিশকা আর তার মায়ের কাছে বিচার দেয় তাহলে কি তাকে বাড়ি থেকে বের করে দিবে? যদি বের করে দেয় তাহলে সে কোথায় যাবে? চন্দ্রার ছোট মাথায় হাজার খানেক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। আমি কিছু বলার জন্য চন্দ্রা সামনে তাকাতেই দেখে সেখানে কেউ নেই। সম্পূর্ণ ছাদ ফাঁকা। চন্দ্রা চারদিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো, কিন্তু সে কাউকে না পেয়ে আবার পাখির খাঁচার কাছে এসে সেগুলো এক পাশে নিয়ে রেখে দিয়ে নিচে নেমে গেল। খাবারের টেবিলে বসে আছে সবাই। আদরের ভাইপো আশায় মহা আনন্দে আছেন মীরা চৌধুরী। জোনানের পছন্দের সব খাবার রান্না করেছেন নিজ হাতে। খাবারের টেবিলে সবাই টুকটাক কথা বললেও চুপচাপ বসে আছে চন্দ্রা। তার মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে মুখে ভয় আছে। না জানি কখন তার বেয়াদবির কথা বলে দেয়। এত সময় জেনে গিয়েছে জোবরানকে এবং এইটাই বুঝে গিয়েছে মীরা চৌধুরী জোবরানকে কতটা ভালোবাসে। চুপচাপ বসে আছো কেন চন্দ্রা? কিছু খাচ্ছ না কেন? কোনো সমস্যা? চন্দ্রাকে চুপচাপ বসে থাকতে দেখে তাকে প্রশ্ন করল মীরা চৌধুরী। হঠাৎ করেই তার নাম বলতেই ভয়, সামনে তাকালেই জোবরানের সাথে চোখাচোখি হয়ে যায়। শুধু জোবরান না, বরং মীরা চৌধুরীর কথা শুনে মিশকাও তার দিকে তাকিয়েছিল।
সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে ইতস্তত বোধ করল। চন্দ্রা, না মানে আসলে ও জোনাক, তোর সাথে তো পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ওর নাম চন্দ্রা, মিষ্কার বন্ধু। পরিচয় হওয়ার কোথাও বাকি নেই ফুপি। প্রথম পরিচয়টা স্মরণীয় হয়ে থাকবে। তোর কথা ঠিক বুঝতে পারলাম না। কিছু না ফুপি। ফুপি, আমি রুমে যাচ্ছি। তোমাদের খাওয়া শেষ হলে আমাকে একটু কফি দিও। নিজের খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে চলে গেল জোহরান। জোহরান চলে যেতেই একটা দীর্ঘশ্বাস ফেলে চন্দ্রা নিজেকে সামলে নিয়ে খেতে শুরু করলো। চৌধুরী মেনশনে প্রায় আসা যাওয়া করে জোহরান। জোহরান বরাবরই নিজের আলাদা প্রাইভেসি মেনটেন করে চলে। নিজের পরিবারের সাথে তার দূরত্ব থাকলেও ফুপির প্রতি তার ভালোবাসা অনেক। যখন জোহরানের মা মারা যান তখন মহিরা চৌধুরী জোহরানকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। জোহরান, ইউর কফি ব্রো। জোহরানের জন্য কফি নিয়ে তার রুমে প্রবেশ করতে করতে কথাগুলো বলল মিশকা। তার পিছনে চন্দ্রা এলেও সে দরজার সামনে দাঁড়িয়ে রইল। তোমাকে বলেছিলাম মেয়েটাকে তার বাড়িতে দিয়ে আসতে, কিন্তু তুমি কি করলে মিশকা? সিগারেটে সুখটান দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে মিশকাকে প্রশ্ন করল জোহরান। সে এখনো আগের মতোই থাই গ্লাস বের করে বাইরে দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। অন্যদিকে চন্দ্রা চলে যেতে গিয়েও জোহরানের কথা শুনে সেখানে থেমে গেল। হ্যাঁ, তুমি বলেছিলে, কিন্তু আমার মনে হয়েছে সে বাড়ির থেকেও বেশি সেফ আমার কাছে থাকবে। সেজন্য আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। জোহরানের পাশে এসে তার মতো বাইরে তাকিয়ে কথাগুলো বলল মিশকা। কিন্তু আমি বলছি, তাকে তুমি বাড়িতে না দিয়ে এসে ভুল করেছ। আমি তো তাকে। তুমি কি চন্দ্রাকে ভালো করে দেখেছিলে? তার শরীরে লেগে থাকা মারের দাগ দেখেছিলে? এসব দেখেও আমি কি করে চন্দ্রাকে ওই নরকে নিয়ে যেতাম? শুধু তাই নয়, সেখানে গেলে আপু তোমাকে খালাম্মা ডাকছে। মিশকা আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চন্দ্রা ভিতরে এসে কথাগুলো বলে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। চন্দ্রার কণ্ঠ শুনে জোহরান পিছন ফিরে তাকিয়ে তাক ভালো করে দেখতে লাগলো। উজ্জ্বল শ্যামলা গায়ের রং, লম্বা হাতার একটা কামিজ পরে আছে, আর মাথায় সুন্দর করে ওড়না দেওয়া। জোহরান কিছু সময় মাথা নত করে থাকা চন্দ্রার দিকে তাকিয়ে থেকে আবার আগের মতো করে সামনে তাকিয়ে গেল। কোনো মেয়ের দিকে তাকিয়ে থাকা তার ব্যক্তিত্বের মাঝে পড়ে না, বরং মেয়েরাই তার দিকে তাকিয়ে থাকে। শুধু তাকিয়ে থাকা না, বরং মেয়েরা তার সাথে এক রাত কাটাতে নিজ থেকে এগিয়ে আসে। আর সেখানে এমন একটা মেয়ের দিকে সে তাকিয়েছিল। কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিও। জোহরানকে কথাগুলো বলে চন্দ্রাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল মিশকা। মিশকার রুমে বসে আছে চন্দ্রা এবং মিশকা দুজনেই। মিশকার হাতে গরম চায়ের কাপ হলেও মাথা নিচু করে বসে আছে চন্দ্রা। মাথা এমন করে নিচু করে বসে আছে যেন কোনো মহান অপরাধ করে বসেছে। নিজের হাতে থাকা চায়ের কাপ বেড সাইড টেবিলে রেখে চন্দ্রার মুখোমুখি হয়ে বসল মিশকা। আজকে তাকে সবকিছু জানতে হবে। জোহরানের কথা ফেলে দেওয়ার মতো না। চন্দ্রার একটা পরিবার আছে, যেখানে সবাই তার জন্য অপেক্ষা করছে। এই অচেনা অজানা শহরে কতদিনই বা সে থাকবে? ঘর থেকে বের হলেই শকুনের মতো কিছু মানুষ চন্দ্রার উপর ঝাঁপিয়ে পড়বে। তখন কি করবে সে? আল্লাহ না করুক, ভালো মন্দ কিছু হয়ে যাওয়ার পর যদি তার পরিবার খোঁজ করতে আসে, তখন সে কি বলবে? চন্দ্রা, আমি কোনো ভূমিকা করতে পারি না আর পছন্দও করি না। তাই তোমাকে সরাসরি জিজ্ঞেস করছি, কি হয়েছিল তোমার সাথে? কে তোমাকে নিয়ে যাবে? চন্দ্রার দুই হাত ধরে কথাগুলো বলল মিশকা। অন্যদিকে মিশকা চন্দ্রার সাথে কথা বললেও এখনো চন্দ্রা নিজের মাথা উঁচু করেনি, বরং আগের মতোই মাথা নিচু করে বসে আছে। আর মিশকা উত্তরের অপেক্ষায় আছে। আমি বিয়ের আসর থেকে পালিয়ে আসি। নিজেকে বাঁচাতে আমি নিজের অসুস্থ বাবাকে ফেলে চলে আসি। মানে? মানে হচ্ছে, আমার মা 10,000 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছিল গ্রামের চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের আগে গ্রামের বহু মেয়েকে বিয়ে করেছিল। যাদের বিয়ে করত তাদের পরিবারকে টাকা দিতে হতো 1,020। আর আমাদের মতো গ্রামের মানুষদের কাছে এই টাকাগুলো ছিল লাখ টাকার সমান। যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থায় তাদের লোক দেখিয়ে এসব করা হতো। একাধিক বিয়ে করেছে।
বউ আছে তার কাছে, তোমার মা টাকার জন্য বিক্রি করেছিল, আর চেয়ারম্যানের বউ তারাও নতুন একজনকে কোনো আপোষে মেনে নিচ্ছিল। চন্দ্রার কথা শেষ হতেই উক্ত কথাগুলো বলল মিশকা। মিশকার কথা শুনে ঘিন আসলো। চন্দ্রা একাধিক বিয়ে করেছে, এইটা যেমন সত্যি ঠিক তেমন ভাবেই এইটাও সত্যি যে তার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী ছিল না মানে? সেসব মেয়েদের কি হয়েছে যাদের বিয়ে করেছিল? অবাক কণ্ঠে প্রশ্ন করল মিশকা। আমি জানি না তাদের সাথে কি হয়েছে, কিন্তু চেয়ারম্যান সহ সেসব পরিবারের কাছে এইটা জানাতো যে তাদের মেয়েরা পালিয়ে গিয়েছে নয়তো মারা গিয়েছে। কিন্তু কেউ সেসব মৃত মেয়েদের মুখ দেখতে পারেনি, এমনকি পরিবারগুলোকেও দেখতে দেওয়া হয়নি। কিন্তু আমি সেসব কিছুই জানতাম যা কেউ জানতো না। চন্দ্রা কথাগুলো বলে বসা থেকে উঠে দাঁড়ালো, আর তার সাথে সাথে মিশকাও দাঁড়িয়ে গেল। তুমি জানতে মানে? কি জানতে তুমি? আমি কিছুই বুঝতে পারছি না, চন্দ্রা। আচ্ছা তুমি এখানে একটু শান্ত হয়ে বসো, আমি তোমাকে বুঝিয়ে বলছি। মিশকার দুই বাহু ধরে তাকে বসিয়ে দিয়ে তার মুখোমুখি হয়ে আবার চন্দ্রা বসে পড়ল। চেয়ারম্যান দেলোয়ার হচ্ছে ভালো মানুষের মুখোশ পরে থাকা এক শয়তান। তার কাজ ছিল আমাদের মতো পরিবারদের নিজের টার্গেট করা। আমাদের অসহায়ত্বের সুযোগ নিয়ে বিয়ের নাম করে মেয়েদের পাচার করে দিত। যদি কোনো পরিবার থেকে কথা বলতে যেত তাহলে তাদের টাকা দিয়ে মুখ বন্ধ করে দিত। আর অধিকাংশ পরিবারের কাছে বলা হতো তারা পালিয়ে গিয়েছে কোনো ছেলের সাথে, যার জন্য মা বাবারাও আর খোঁজ করতো না। আর আমাকে বলেছিল পঞ্চগড় নিয়ে রাখবে। আমার মা তাতেই রাজি হয়ে যায়। বিনিময়ে আমার পঙ্গু বাবাকে চিকিৎসা এবং আমার পাগল ছোট ভাইকে দেখবে। কিন্তু আমি জানি পঞ্চগড় নিয়ে গিয়ে তারা আমাকে বিক্রি করে দিবে। সেজন্য আমি কোনো কিছু না ভেবেই বিয়ে থেকে পালিয়ে আসি। মাই গুডনেস, দেলোয়ার সাহেব তো সবাইকে আইওয়েস করে রেখেছে মনে হয়। তুমি এসব পুলিশকে কেন বলনি? পুলিশকে বলে কি হবে? কোনো প্রমাণ কি আছে এসবের? আর প্রমাণ থাকলেই বাকি। যেখানে পুলিশ নিজেই জড়িত সেখানে গিয়ে কিছু হবে? কথাগুলো বলে চন্দ্রা মলিন হাসল, যে হাসিতে কোনো সুখ নেই, আছে এক আকাশ সমান বিশাল। শহুরে শীতের রাত যেন এক নীরব কবিতা। রাস্তাগুলো আলোয় ভেজা, কিন্তু মানুষের ভিড় কম, সবাই যেন নিজের উষ্ণতায় গুটিয়ে গেছে। কনক্রিটের দেয়ালে হালকা কুয়াশা জমে থাকে, স্ট্রিট লাইটের হলুদ আলোয় ধোয়ার মতো নাচে। দূরে কোথাও চাস্টলের কেতলি ফুটছে, বাষ্পের সঙ্গে ভেসে আসে আদা চায়ের গন্ধ। ফুটপাতে বসে থাকা মানুষগুলো শীতের পুরনো কম্বল জড়িয়ে রাত কাটায়, আর পাশ দিয়ে দ্রুত পায়ে হেঁটে যায় শহরের ক্লান্ত বাসিন্দারা। ব্যালকনিতে ঝোলানো কাপড়ে শীতল হাওয়া খেলে যায়, জানালার ফাঁক দিয়ে দেখা যায় ঘরের ভেতরের নরম আলো। কেউ বই পড়ছে, কেউ নিঃশব্দে ভাবনায় ডুবে। এই রাতে শহর খুব বেশি কথা বলে না, শুধু মাঝে মাঝে কোনো দূরের গাড়ির হর্ন, অথবা পাতাঝরা গাছের ফাঁক দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা বাতাস মনে করিয়ে দেয় এই শহর জেগে আছে, নিঃশব্দে, ধীরে, নিজের মতো করে। জোনাক, তোর সাথে আমার কিছু কথা ছিল। কোথাও বের হওয়ার জন্য নিজেকে তৈরি করছিল জোনাক। কিন্তু এমন সময় রুমে ঢুকে উঠতো কথা বলল মনিরা চৌধুরী। রুবি, তোমার সাথে কি আমার ফর্মালিটি সম্পর্ক? যেটা বলবে সরাসরি বলে দিলেই তো হয়। গলায় টাই বাঁধতে বাঁধতে কথাগুলো বলল জোবরান। জোবরানের কথা শুনে মনিরা চৌধুরী জোবরানের সামনে এসে তার গলার টাই ঠিক করে বেঁধে দিতে লাগলো। তুই তো বাইরে যাচ্ছি, তো আমি বলছিলাম কি আমাদের একটু ওই বাড়িতে নামিয়ে দিয়ে যাবি? এমন কিছু বলো না যেটা আমার পক্ষে সম্ভব না ফুপি। তুমি মিশকাকে নিয়ে চলে যাও। আমি পারবো না। মিশকা বাড়িতে না। একটু মিশকা কোথায় যেন চলে গিয়েছে। তুই আমাকে আর চন্দ্রাকে একটু দিয়ে আয় না বাবা, তোকে ভেতর যেতে বলছি না। তুই শুধু আমাদের গেটের সামনে নামিয়ে দিয়ে চলে আসবি। ফুপি, তুমি খুব ভালো করেই জানো এইটা কখনো সম্ভব না। তাও কেন বলো? তুমি জানো না ওরা আমার সাথে কি করেছে? তুমি জানো না আমার মায়ের সাথে কি করেছে? আমি কি করে নিজের দিক পার করেছি তুমি জানো না? একটু উঁচু কণ্ঠে কথাগুলো বলল জোহরান, যা পাশের দূর থেকে নামাজরত অবস্থায় চন্দ্রা শুনতে পেল। আমি সব কিছু জানি, জোহরান। কিন্তু কতদিন নিজের পরিবার ছেড়ে দূরে থাকবি? নিজের
নিজের বাবার কথা না ভাবলি অন্তত নিজের কথা ভেবেও তো সবকিছু ভুলে যেতে পারিস। আজ যদি ভাবি বেঁচে থাকতো তাহলে কি তুই এভাবে দূরে থাকতে পারতি? ফুপি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতে আসবে না। আমি নিজের কথা ভেবেই তাদের থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। চাই না আমার তাদের কিছু। তাদের কিছু না চাইলেও কিন্তু আমার ভাই তোকে এই পৃথিবীতে নিয়ে এসেছে। আমার ভাইয়ের জন্য তোর জন্ম হয়েছে। জোবরানের কথার বিপরীতে উক্ত কথাগুলো বলল মনিরা চৌধুরী। মনিরা চৌধুরীর কথা শুনে জোবরান কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। ওই সালমা ঘর থেইকা বের হও। চেয়ারম্যান সাব আইছে তোমার লগে দেখা করতে। নিজের স্বামীকে খাবার খাইয়ে দিচ্ছিল সালমা বেগম। এমন সময় বাইরে থেকে কারো গলা শুনে ঘর থেকে বের হয়ে এলেন তিনি। কি হইছে চেয়ারম্যান সাব? আমারে ডাকেন কেন? তোমারে ডাকে কেন মানে? তুমি যে টেহা নিছো সেই টেহা দেওয়ার সময় আরো আগেই চইলা গেছে। কিন্তু তুমি একটু টেহা দেও নাই। হয়তো চেয়ারম্যানের টেহা দিবা নয়তো এই বাড়ি থেইকা বের হইয়া যাইবা। গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে জোবরান। তার পাশেই সাদা রঙের একটা থ্রি পিস পরে বসে আছে চন্দ্রা, যার মাথায় ওড়না পেঁচানো আর জামার উপরে একটা কালো রঙের শাল গায়ে জড়িয়ে মাথা নিচু করে আছে। মিশকার সাথে তার কথাগুলো চন্দ্রা শুনতে পারার পর থেকেই জোবরানের প্রতি তার একটু কৃতজ্ঞতা বোধ কাজ করলেও কিছু একটা কারণে পছন্দ করতে পারছে না। আর গাড়ির ব্যাক সিটে বসে আছে মনিরা চৌধুরী। সে কোনো একটা বিষয় নিয়ে মনে মনে খুশি হয়ে আছে। মূলত মিশকাকে সে নিজেই আগেভাগে জোবরানদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। আর এখন জোবরানকে সেখানে নিয়ে যাচ্ছে ইচ্ছে করে। কতদিন মা বাবার উপর অভিমান করে থাকবে? এই রাগ, মান অভিমানের তো একটা সমাপ্তি করা দরকার। তুমি এত খুশি কেন ফুপি? কি গ্লাসের দিকে তাকিয়ে মনিরা চৌধুরীকে প্রশ্ন করল জোবরান। তার কথা শুনে মুহূর্তের মাঝেই চোখে মুখে একটু দুঃখী ভাব নিয়ে এলেন। কোথায়? আমি খুশি হব কি নিয়ে? খুশি হওয়ার মতো কিছু করেছিস নাকি? জোবরানকে একটু খোঁচা দিয়ে কথাগুলো বলল মনিরা চৌধুরী। তার কথা শুনে জোবরান নিজেও তার ফুপির মতো করে কথা বলতে শুরু করল। করিনি বলছো? ফুপি আর কেউ না জানুক, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে খুশি করার মতো কিছু করেছি কিনা। আমার তো মনে হচ্ছে তোমার মুখের হাসির কারণেই আমি। তুই কিছুই করিসনি। নিজে থেকে বলেছিস। আমি কিসে খুশি হব এইটা কি তুই জানিস জোবরান? নাকি কখনো ভেবেছিস? তোর মনে কখনো জেগেছে ফুপি কিসে খুশি হবে বা হতে পারে? মনিরা চৌধুরী কথাগুলো বলে চোখ মুছে নিলেন। আর জোবরান নিজের মুখ বন্ধ করে নিল। এই দুজনের মাঝে চন্দ্রা চুপচাপ বসে আছে মাথা ঘরে। ফুপি আর ভাইপোর কথার কিছু তো বুঝতে পারেই কিন্তু তার মাথা ধরে গিয়েছে এই দুজনের কথাতে। এনি প্রবলেম? চন্দ্রাকে মাথা ধরে নিচু করে বসে থাকতে দেখে তাকে প্রশ্ন করল জোবরান। তার কথার মানে ঠিক বুঝতে পারল না চন্দ্রা। জি, তুমি কি কানে কম শুনতে পাও নাকি? আই সেই এনি প্রবলেম? কিছু হয়েছে? বিরক্তবোধ নিয়ে কথাগুলো বলল জোবরান। তার কথা শুনে চন্দ্রা কিছু না বলেই শুধু মাথা নাড়িয়ে না বলে চুপচাপ বসে রইল। এরপর থেকে গাড়িতে নীরবতা নেমে আসে। গাড়ি চালানোর ফাঁকে আর চোখে কয়েকবার চন্দ্রাকে দেখতে ভুলল না জোবরান। সিকান্দার বাড়ির ড্রয়িং রুম জুড়ে বসে থাকা প্রতিটা মানুষের মাঝে এক চাপা উত্তেজনা কাজ করছে। সবাই দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করছে বারবার। মনিরা চৌধুরীকে নিয়ে সবাই আশাবাদী। তাদের সবার জানা জোবরান একমাত্র মনিরা চৌধুরীর কথা মানে। তাই মিশকা যখন বলেছিল তার মা জোবরানকে আজকে তার সাথে এখানে নিয়ে আসবে তখন থেকেই সবার মাঝে ছড়িয়ে আছে এক উত্তেজনা। কিন্তু এদের সবার উত্তেজনার মাঝেও চুপচাপ বসে আছে জোবরানের বাবা। সে জানে এবং চেনে তার বড় ছেলেকে। মনিরাকে নিয়ে সবাই আশাবাদী হলেও সে কিছুতেই আশাবাদী হতে পারছে না। মা তুমি মুখটা এমন করে বসে আছো কেন? মা ঠিক জোবরানকে নিয়ে আসবে। নিজের মামার পাশে বসতে বসতে কথাগুলো বলল মিশকা। মারে আমি তো আমার ছেলেকে জানি। সে যে আমাদের পছন্দ করে না এইটা তো জানিস। তোর মা যতই চেষ্টা করুক না কেন আমি তো জানি জোবরান আসবে না। বাবা তো তাই ছেলের জেদ সম্পর্কে আমি জানি। তুমি বেশি কথা বলো না তো।
আমরা সবাই এখানে আশা নিয়ে বসে আছি আর তুমি যত সব অশুভ কথা বলে চলেছে। তোমার মুখটা বন্ধ করে এখানে বসে থাকো। স্বামীর কথা শুনে একটু চাপা কণ্ঠে তমাল সিকান্দারকে কথাগুলো বলল। ইয়াসমিন সিকান্দার। তার কথা শুনে তমাল সিকান্দার কিছু না বলে শুধু চুপ করে বসে রইলেন। সিকান্দার বাড়ির সামনে এসে গাড়ি থামিয়ে দিল। জোহরান। গেইটের সামনে গাড়ি থামিয়ে দেওয়া মানে তার কথাতেই অটুট থাকা। তার কথা মতোই সে মনিরা চৌধুরী এবং চন্দ্রাকে এখানে নামিয়ে দিয়ে নিজের গন্তব্যে চলে যাবে। কি হলো এখানে গাড়ি থামিয়ে দিলি কেন? গাড়ি থামিয়ে দিতেই জোহরানকে প্রশ্ন করল মনিরা চৌধুরী। এদিকে চন্দ্রা বাইরের লাইট এবং গাড়ির হেডলাইটের আলোয় তার সামনে থাকা রাজকীয় বাড়ি দেখতে লাগলো। সুন্দর বাড়ি মুহূর্তের মাঝেই যেন তার মনে ধরে গেল। আর মনে মনে অঙ্ক কষতে শুরু করলো এই বাড়ি করতে কত টাকা লেগেছে। রুবি তোমাকে এখানে পৌঁছে দেওয়ার কথা হয়েছিল। এরপর আমি নিজের গন্তব্যে চলে যাব আর তুমি এই বাড়িতে। তো কথা মতো আমি তোমাকে এখানে নামিয়ে দিয়ে যাব বলেই গাড়ি থামিয়েছি। মিররের দিকে তাকিয়ে মনিরা চৌধুরীকে কথাগুলো বলল। জোহরান। ওমা বলেছিস তো কি হয়েছে? আমাদের বাড়ির ভিতরে দিয়ে আসবি। আর গাড়িতে সবার জন্য যে জিনিস আছে সেগুলো তুই নিয়ে ভিতরে দিয়ে আসবি। কখনোই সম্ভব না পুটি। তুমি এবং এই মেয়েটা। এই মেয়েটা মানে কি? ওর নাম চন্দ্রা। চন্দ্রা বলে ডাকবি। জোহরানকে তার কথা শেষ করার আগেই উক্ত কথাগুলো বলল। মনিরা চৌধুরী তার কথা শুনে জোহরান একটা দীর্ঘশ্বাস ফেলল। ওকে চন্দ্রা ঠিক আছে এবার? তুমি আর চন্দ্রা এখানে নামবে নাকি আমি তোমাদের আমার সাথে নিয়ে যাব? কোনটা তুমি বলো? ছোট একটা হুমকি দিয়ে মনিরা চৌধুরীকে কথাগুলো বলল। জোহরান। অন্যদিকে মনিরা চৌধুরী তার কথা শুনে মুখ ভার করে গাড়ি থেকে নেমে গেলেন। আর মনে মনে ভাবতে লাগলেন জোহরান কার মতো হয়েছে? তার ভাগ এমন ছিল না। তবে তার ভাবি অর্থাৎ জোহরানের মা এমন ছিলেন। একদম মায়ের মতো হয়েছে এতে সন্দেহ নেই। তোমাকে কি আলাদা করে গাড়ি থেকে নামতে বলতে হবে ইডিয়ট? চন্দ্রাকে গাড়ি থেকে নামতে না দেখে কথাগুলো বলল। জোহরান। তার কথা শুনে চোখ ছোট ছোট করে তার দিকে তাকালো। চন্দ্রা। সেই কখন থেকে সে চেষ্টা করে চলেছে সিটবেল্টের সাথে তার জামার অংশ খোলার কিন্তু সেটা সে কিছুতেই পারছে না। এখানে আটকে গিয়েছে। খুব ছোট ছোট করে কথাগুলো বলল। চন্দ্রা। তার কথা শুনে জোহরান সিটবেল্টের সাথে লেগে থাকা জামার দিকে তাকালো। থমথমে মুখ নিয়ে বসে আছে সবাই। একটু আগে যাদের মাঝে উত্তেজনা কাজ করছিল তা এখন হাওয়ায় নিয়ে গেল। মনিরা চৌধুরীকে প্রবেশ করতে দেখে সবাই যতটা না খুশি হয়েছিল তার থেকেও বেশি মন খারাপ হয়ে যায় যখন জানতে পারে জোহরান আসেনি। আমি বলেছিলাম জোহরান আসবে না তবুও তোমরা আমার কথা শুনলে না। এখন তো সেই আমার কথা সঠিক হলো। তমাল সিকান্দার কথাগুলো বলে নিজের স্ত্রীর দিকে তাকালেন। তার মুখটা একদম ছোট হয়ে গিয়েছে। যখন মিশকা বলেছে জোহরান আসবে তখন থেকেই ইয়াসমিন সিকান্দার রান্না করতে শুরু করেছিল। তুমি কি একটু ভালো কিছু বলতে পারো না? মনিরা তোমার ভাইকে বলো আমাকে যেন না ঘাটে। কখনো মুখ দিয়ে একটা ভালো করতে বের হয় না। কথাগুলো বলেই চোখের জল লুকাতে সেখান থেকে উঠে চলে গেল ইয়াসমিন সিকান্দার। তার পিছন পিছন মিশকাও ছুটে গেল। আমি দুঃখিত ভাইজান। জোহরান যে এভাবে আমার কথা ফেলে দিবে জানা ছিল না। একদিন আমি জোহরানকে এখানে নিয়ে আসবো তুমি দেখে নিও। সিকান্দার বাড়ির ড্রয়িং রুমের এক পাশে চুপচাপ বসে আছে। চন্দ্রা। তার সামনে ড্রয়িং রুম জুড়ে কিছু অপরিচিত মানুষজন বসে আছে। চোখ বড় বড় করে তাদের সবার মজমাস্তি দেখে চলেছে। একটু আগেই জোহরান না আসায় কয়েকজন মন খারাপ করলেও মিশকা সেই মন খারাপের মুহূর্ত দূর করেই সবাইকে নিয়ে মেতে উঠেছে। আর তাদের দেখে চলেছে সে। তুমি এখানে চুপ করে বসে আছো কেন? ওদের সাথে গিয়ে তুমি জয়েন করো। চন্দ্রাকে চুপচাপ বসে থাকতে দেখে মনিরা চৌধুরী তাকে কথাগুলো বলল। চন্দ্রা কিছু না বলে শুধু মুচকি হাসি দিয়ে আবার তাদের দিকে তাকিয়ে রইল। মামা তুমি কিন্তু চিটিং করছো আমার সাথে। নিজের বুটি নাড়তে নাড়তে মামাকে উদ্দেশ্য করে বলল। মিশকা। হ্যাঁ বাবা তুমি কিন্তু চিটিং করছো। আমি নিজেও দেখেছি। মিশকার সাথে সুর মিলিয়ে কথাগুলো বলল। শাওন। শাওন হচ্ছে ইয়াসমিন সিকান্দারের নিজ সন্তান।
কিন্তু মিসেস সিকান্দার শাওনের থেকেও বেশি জোনানকে ভালোবাসেন। এই নিয়ে শাওনের কখনো কোনো অভিযোগ ছিল না আর এখনো নাই। অন্যদিকে জোনান, যে কিনা সবার থেকেই নিজেকে যোজন যোজন দূরে সরিয়ে রেখেছে। শাওন মাঝে মাঝে জোনানের সাথে দেখা করতে তার ফ্ল্যাটে যায়, কিন্তু জোনান সে তার সাথেও মিসবিহেভ করে তাড়িয়ে দেয়। মিশকা, সবাই যখন নিজেদের মাঝে ব্যস্ত ঠিক তখনই সদর দরজা থেকে কারো কণ্ঠ শুনে সবাই সেদিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠল। মিস্টার সিকান্দার অবিশ্বাস্য চোখ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকা জোনানের দিকে তাকিয়ে আছে। সেই সাথে সাথে ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই একই ভঙ্গিতে তাকিয়ে আছে। শুধুমাত্র ইয়াসমিন সিকান্দারের চোখ টলমল করছে। জোনান, আমার বাবা, তুই সত্যি এসেছিস? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? এই তোমরা সবাই দেখো, আমার ছেলে তার মায়ের কাছে ফিরে এসেছে। জোনানের মুখ এবং শরীর স্পর্শ করতে করতে কথাগুলো বলল ইয়াসমিন সিকান্দার। তার দুই চোখ বেয়ে অশ্রু ঝরছে, তবুও তার ঠোঁটের কোণে লেগে আছে এক তৃপ্তির হাসি। এত ওভারে ড্রামা করার কি হয়েছে, মিসেস সিকান্দার? আর আপনি বরাবরই একটু বেশি ড্রামা করেন। প্লিজ সাইড। চোখ থেকে কালো সানগ্লাস খুলতে খুলতে কথাগুলো বলে ঘরের ভিতর প্রবেশ করল জোনান। জোনানের কথা শুনে সাইড করে দিলেন তিনি। জোনানের এমন কথাতেও তার মুখে হাসি লেগে আছে। তাহলে আমার কথা শুনে চলে আসলি? দেরি করে হলেও তুই যে নিজের ভুল বুঝতে পেরেছিস, তোর সব ভুল ধারণা যে ভেঙে গিয়েছে, আমি এতেই খুশি। জোনানের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো বলল মনিরা চৌধুরী। তার কথা শুনে জোনান কিছু না বলে আর চোখে একবার চন্দ্রার দিকে তাকালো। সে এখনো আগের মতোই মাথা নিচু করে বসে আছে। সে কিছুতেই বুঝতে পারে না এই মেয়ে সব সময় এমন মাথা নিচু করে কেন থাকে, কখনো ঠিক করে চোখে চোখ রেখে কথা বলতে দেখেনি। শুধু সেই প্রথম দিন দেখেছিল। সেই সাথে দেখেছিল চোখের তীক্ষ্ণতা। কিছু একটা আছে ওই চোখে যা সে বুঝতে পারছে না। হারিয়ে যাচ্ছে সেই চোখের তীক্ষ্ণতার গভীরে। তাহলে তুমি চলে এলে। তখন মায়ের সাথে এলেই দেখা করে যেতে পারতে। এই ঠান্ডার মাঝে আর বাইরে ঘুরতে হতো না। সবাই মিলে মজা করতে পারতাম। মন খারাপের ভান করে জোনানকে কথাগুলো বলল মিশকা। কে বলেছে আমি দেখা করতে এসেছি? আজ থেকে আমি এখানে এই বাড়িতে থাকবো। আর আমার সাথে এই মেয়েও এখানে থাকবে। সবাইকে অবাক করে দিয়ে কথাগুলো বলল জোনান। তার থেকেও বেশি অবাক করা কথা যেন শেষ বাক্য ছিল। জোনানের কথা শেষ হতেই চন্দ্রা ঝড়ের গতিতে মাথা তুলে তার দিকে তাকালো। সেই সাথে সাথে এইটাও উপলব্ধি করতে পারল যে তার মতোই কথা শুনে সবাই অবিশ্বাস্য চোখ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। আমি মানে কি? আমি যেটা বলেছি এখানে সেটাই হবে। আর আমি তোমার জীবন বাঁচিয়েছি। তাই তুমি আমার কথা শুনবে। আমার জন্য কফি পাঠিয়ে দিবেন। চন্দ্রা কিছু বলার আগেই উক্ত কথাগুলো বলে নিজের আগের রুমে চলে গেল জোনান। আর উপস্থিত সবাই এখনো অবিশ্বাস্যভাবে তার যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। কিন্তু এখানে সবাই উপস্থিত থাকলেও মিস্টার সিকান্দার এখানে উপস্থিত ছিলেন না। জোনান যখন এখানে আসে তখনই কিছু সময় তাকে দেখে সেখান থেকে চলে যায় তিনি। তাই জোনানের থেকে যাওয়ার বিষয়টি সে জানে না। সময়ের সাথে সাথে রাতের গভীরতা বাড়তে থাকে। আকাশের চাঁদকে মাঝে মাঝে মেঘেরা ঢেকে দিচ্ছে। হারিয়ে যাচ্ছে মেঘের আড়ালে। মিশকার সামনে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে চন্দ্রা। সিকান্দার বাড়ির সবাই খুশি মনে বসে থাকলেও চন্দ্রার মনে সুখ নেই। তার দু চোখে বেয়ে অশ্রু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমি এখানে থাকবো না আপু। দয়া করে আমাকে এখানে রেখে যাবে না। আমাকে তোমার সাথে তোমার বাড়িতে নিয়ে চলো। কান্না করতে করতে মিশকাকে কথাগুলো বলল চন্দ্রা। চন্দ্রার কথা শুনে মিশকা উঠে দাঁড়ালো। গায়ের চাদর ভালো করে শরীরে জড়িয়ে ব্যালকনিতে চলে গেল। বাইরে হাওয়া দিচ্ছে প্রচুর। সেই হাওয়া শরীরে লাগতেই গা শিরশির করে উঠে। সেটা আর সম্ভব না চন্দ্রা। বাইরে দৃষ্টি রেখেই কথাগুলো বলল মিশকা। মিশকার কথা শুনে আশাহত হয়ে সেও বাইরে তাকিয়ে রইল। মিশকার রুম থেকে বাগানের অল্প কিছু অংশ দেখা যায়, যেখানে দুটো সাদা রঙের চেয়ার রাখা আছে আর একটা টি টেবিল। আমি এখানে থাকতে চাই না।
দরকার হলে তুমি আমাকে আমার বাড়িতে দিয়ে এসো। তবুও আমি ওই লোকটার সাথে এখানে থাকতে চাই না। তোমার কি মনে হয় তুমি চাইলেই এই বাড়ি ছেড়ে, এই শহর ছেড়ে চলে যেতে পারবে? জোনাক তোমাকে যেতে দিবে? দিবে না, চন্দ্রা। আমি জোনাককে জানি। এই যে এতগুলো বছর পর এই বাড়িতে সে কেন এসেছে। মা সহ বাড়ির সবাই যদিও এইটা জানে আমার মায়ের কথা ভেবে এখানে এসেছে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। জোনাক এখানে তোমার জন্য এসেছে। তোমার জন্য এই বাড়িতে পা রেখেছে। নয়তো তুমি নিজেই ভেবে দেখো, যে ছেলে এই বাড়ির ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না সে এই বাড়িতে হুট করেই চলে গিয়ে আবার ফিরে এলো কেন? তুমি নিজের অজান্তেই জোরানের খাঁচায় বন্দী হয়ে গেলে, চন্দ্রা। চন্দ্রাকে কথাগুলো বলে রুমের ভিতর চলে যায় মিশকা। আর চন্দ্রা সেখানেই দাঁড়িয়ে থাকে। কত সময় সেখানে দাঁড়িয়ে ছিল সে জানে না, কিন্তু যখন হঠাৎ দমকা হাওয়া এসে তার শরীরে শিরশির অনুভূতি হলো তখন সে রুমে চলে এলো। সেই সাথে এইটা বুঝতে পারল তার আর ফিরে যাওয়ার কোনো পথ নেই। ঘন কুয়াশায় চারদিক অন্ধকার হয়ে রেখে দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে। সারা রাত দিন ঘুম কাটিয়ে ফজরের আজান শুনতেই বিছানা থেকে উঠে বসল চন্দ্রা। আজানের জবাব দিয়ে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে আবার ফিরে এলো। ওয়াশরুম থেকে উজু করে নামাজ পড়তে গিয়ে বাঁধল বিপত্তি। রুমে আসার সময় দরজা লক না করে আসায় জোবরান ভিতরে ঢুকে তার একপাশে পায়চারি করতে শুরু করলো। তাকে দেখে খুব উদ্বেগ লাগছে। নামাজ শেষ করে চন্দ্রা জায়নামাজ গুছিয়ে নিতে গেলেই তার সামনে জোবরান এসে দাঁড়ায়। নামাজ পড়ছিলাম দেখতেই পাচ্ছেন, তাহলে এমন ব্যবহার করার কি হলো? আল্লাহকে ভয় করুন, তার পথে ফিরে আসুন। খুব একটু চুপ করে থাকো। সব সময় নামাজ আর নিজের এক হাত মুদ্রা নিয়ে থাকো। তোমার আল্লাহ কি আমার কষ্ট দূর করতে পেরেছে? আমার মাকে ফিরিয়ে দিতে পেরেছে বা দিয়েছে? চন্দ্রার পিছন পিছন আসতে কথাগুলো বলল জোবরান। তার কথা শুনে চন্দ্রা সেখানেই থমকে গেল। কি বলছে এই লোক? সে কি আল্লাহর কিছু বিশ্বাস করে না? মৃত ব্যক্তিকে কি করে ফিরিয়ে দিবে? আমি নামাজ পড়ে কি দোয়া করি জানেন? আমি আল্লাহর কাছে চাই যেন মৃত্যুর পর আমি আমার জীবনসঙ্গীকে পাই। আর আপনি তো আমাকে ভালোবাসেন। আমি তো চাই মৃত্যুর পর আমরা এক হই জান্নাতে। আর জান্নাতে তারাই এক হতে পারে যারা আল্লাহকে মানে। জোবরানের চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল চন্দ্রা। আর তার কথা শুনে জোবরান কিছু না চুপচাপ ঘুম থেকে বের হয়ে গেল। ঘন কুয়াশায় ঘেরা রাস্তার কিনার দিয়ে পাশাপাশি হেঁটে চলেছে চন্দ্রা এবং জোবরান। রাস্তা দিয়ে দুই একটা রিকশা চলাচল করছে, তবুও মিনিট দশেক পর পর। এই ঘন কুয়াশা এবং শীতে বের হতে কারি বা ইচ্ছে করে? শীতের মাঝে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকার সময়। তবুও নিজ তাগিদে মানুষ তার কাজের জন্য ছুটে চলেছে। চন্দ্রার কথা শুনে তখন ঘুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে যায় জোবরান। রুমে সে নিজেও ফজরের সালাত আদায় করে নেয় এবং তারপর পরই সে চন্দ্রাকে নিয়ে বের হয়ে যায় হাঁটতে। বেশ অনেক সময় নিয়ে দুজনে হেঁটে চলেছে। কালো চাদর গায়ে দিয়ে চন্দ্রা একটা চায়ের দোকানে গিয়ে বসে পড়ে। এখানে বসে পড়লে কেন? এখানে বসুন, আর একটু নিঃশ্বাস নিন। জোবরানের কথার বিপরীতে উক্ত কথাগুলো বলল চন্দ্রা। তার কথা শুনে জোবরান একবার বেঞ্চের দিকে তাকিয়ে চন্দ্রার পাশে বসে পড়ল। আপনাকে একটা প্রশ্ন করি? জোবরানের দিকে তাকিয়ে কথাটা বলল চন্দ্রা। উত্তরে জোবরান শুধু চন্দ্রার পাশ এসে বসল। যেটা দেখে চন্দ্রা দুজনের সংস্পর্শে থাকা বাহুর দিকে তাকিয়ে রাস্তার ওপারে থাকা মাঠের দিকে তাকালো। কিন্তু এই কুয়াশাচ্ছন্ন সকালে ঠিকমতো মাঠ দেখা যাচ্ছে না। আপনার কি মনে হয় না আপনি আপনার পরিবারের সাথে অন্যায় করছেন? আমি এই বিষয়ে কথা বলতে চাই না, চন্দ্রাবতী। এই প্রথম জোবরানের মুখে নিজের নাম শুনে চমকে তার দিকে তাকালো। জোবরান কি বলে ডাকলো তাকে? নিজের নাম এর আগে কখনো এত সুন্দর লেগেছে নাকি ঠিকভাবে মনে করতে পারল না। কিন্তু জোবরানের মুখে নিজের নাম শুনে এত সুখ সুখ কেন লাগছে সেটা সে বুঝতে পারছে না। কিন্তু আমি চাই, আমার মনে হয় আপনি যেটা করছেন সেটা ঠিক না। আমি জানি না সেদিন রাতে কি হয়েছিল বা কিভাবে হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি যে, মৃত্যু কখন এবং কিভাবে হবে এই সব কিছু আল্লাহ নির্ধারণ করে।
আর একটা কথা জানে কি, আল্লাহ যাকে সব থেকে বেশি ভালোবাসে তাকে তার কাছে দ্রুত নিয়ে যান। সেখানে আপনার মা হয়তো আল্লাহর প্রিয় ছিল। আর আমি যতটুকু জেনেছি, আপনার বাবা আপনার জন্যই আবার বিয়ে করেন। তাহলে মেনে নিতে পারেন না কেন? কথাগুলো শেষ করেই চন্দ্রা বসা থেকে উঠে মাঠের দিকে হাঁটা দিল, মাঠের দিকে। আর জোনান কিছু সময় নিয়ে সেখানে বসে থেকে কিছু একটা ভেবে সেও চন্দ্রার পিছন পিছন মাঠের দিকে যেতে লাগলো। কখনো শিশিরে ভেজা ঘাসের উপর খালি পায়ে হেঁটেছেন, কখনো শিশিরের স্পর্শ অনুভব করেছেন। নিজের পায়ের জুতাগুলো খুলতে খুলতে জোনানকে কথাগুলো বলল চন্দ্রা। চন্দ্রার কথা এবং কাজ দুটোই মনোযোগ দিয়ে দেখল জোনান। তোমার হাত ধরেই জীবনে প্রথম শিশির ভেজা ঘাসের স্পর্শ অনুভব করব চন্দ্রাবতী। তোমার সাথে প্রথম ঘাসের উপর পাশাপাশি হাঁটবো আমার চন্দ্রাবতী। নিজের জুতা খুলে এবং চন্দ্রার জুতা এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে চন্দ্রার হাত নিজের মুঠোয় নিতে নিতে কথাগুলো বলল জোনান। জোনানের স্পর্শে সারা অঙ্গ কেঁপে উঠল চন্দ্রার। শীত যেন বাড়তে লাগলো। সে ভাবতে লাগলো শীত কি এখন বেশি পড়ল নাকি শুধু তার নিজেরই বেশি শীত লাগছে। তুমি এভাবে হাঁটছো কেন? সমস্যা হচ্ছে? চন্দ্রাকে ঠিক করে হাঁটতে পারছে না দেখে তাকে প্রশ্ন করল জোনান। না মানে আসলে আরে কি করছেন কি? নিচে নামান, সবাই দেখছে আমাদের। চন্দ্রা যখন নিজের লজ্জা নিয়ে আমতা আমতা করে কথা বলছিল ঠিক তখনই কোনো কিছু না বলেই জোনান চন্দ্রাকে কোলে তুলে নিল। নিজের ভারসাম্য বজায় রাখতে সে জোনানের গলা জড়িয়ে ধরে। জোনানের এত কাছে নিজেকে দেখে দ্রুত গতিতে হার্টবিট করতে শুরু করলো। নিজের বুকের ধুকপুকানি যেন সে নিজেই শুনতে পাচ্ছে। এর আগে যখন তোমাকে আমি নিজের কোলে তুলে নেই তখন তুমি আমার ঠিক এতটাই কাছে ছিলে। কিন্তু সেদিনে আমার তোমার পাওয়ার জন্য ব্যাকুল হৃদয়ের বুঝতে অক্ষম। কিন্তু আমি আজ তোমাকে সজ্ঞানে নিজের এত কাছে পেয়ে আমি উত্তাল। আপনি বাড়ি চলুন এবং সেখানে গিয়ে সবাই নাস্তা করবেন। তুমি এত নিরামিষ আগে জানা ছিল না। সমস্যা নাই, আমি আমিষ হলেই হবে। আমি তোমাকে আমার মতো করে নিব। কথাগুলো বলতে বলতে হাঁটতে শুরু করলো জোনান। অন্যদিকে চন্দ্রা যে লজ্জায় মরে যাচ্ছে জোনানের কোলে থেকে। মানুষজন মাঠে আসতে শুরু করেছে। কেউ কেউ চেয়ে চেয়ে তাদের দেখে চলেছে। অন্যদিকে চন্দ্রা জোনানকে দেখে চলেছে। সিকান্দার বাড়ির সবাই একত্রিত হয়ে ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে, সেই সাথে জোনানের ফিরে আসায় কথা বলছে। সিকান্দার বাড়ির নিয়ম অনুযায়ী সকালের শুরুটা সবাই একসাথে বসে করবে। সারাদিন থাকা বা না থাকায় কেউ কিছু বলবে না। কিন্তু সকালটা সবাই হাসি মুখে একসাথে করবে। সব থেকে বেশি খুশি যেন ইয়াসমিন সিকান্দার। এতগুলো বছর পর মনের আশা পূরণ হয়েছে, খুশি না হয়ে কি কোনো পথ আছে? মামি তুমি কি সারা রাত ঘুমাওনি? ভুল বললি, মিশকা। আজ খুশি মনে ঘুমিয়েছি। এতগুলো বছরের নির্ঘুম রাত কাটিয়ে অবশেষে আজকে শান্তিমতো ঘুমিয়েছি। আর না ঘুমিয়ে কোনো উপায় আছে? আমার ছেলে ফিরে এসেছে। তোমার সেই ছেলে কোথা? জোনান। চন্দ্রার কি হয়েছে? মিশকার কথা শেষ হওয়ার আগেই সদর দরজা দিয়ে জোনানকে চন্দ্রাকে তুলে নিয়ে আসতে দেখে প্রশ্ন করল মনিরা চৌধুরী। অন্যদিকে এভাবে সবার মুখোমুখি হওয়ায় লজ্জা পেয়ে নিয়ে যাচ্ছে চন্দ্রা। খুবই তুমি একটু ফার্স্ট এডের বক্স নিয়ে এসো। চন্দ্রার পা থেকে ব্লিডিং হচ্ছে। মনিরা চৌধুরীকে কথাগুলো বলতে বলতে জোনান চন্দ্রাকে সোফায় নিয়ে বসিয়ে দিল। ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবাই এগিয়ে গেল তাদের দিকে। ইয়াসমিন সিকান্দার চন্দ্রার পাশে গিয়ে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। খুব বেশি ব্যথা করছে? ব্যান্ডেজ করে দেওয়ার পর একটা পেইন কিলার খেলেই ঠিক হয়ে যাবে। তবে সব থেকে বেশি ব্যথাকে পেয়েছে জানো কে? ইয়াসমিন সিকান্দারের কথার বিপরীতে তাকে প্রশ্ন করল চন্দ্রা। চন্দ্রার প্রশ্ন শুনে মুচকি হাসল ইয়াসমিন সিকান্দার। ওই যে সামনে তাকিয়ে দেখো, একজন তোমার পা ধরে মাথা নিচু করে বসে আছে। ইয়াসমিন সিকান্দারের কথা শুনে সামনে তাকিয়ে দেখে জোনান সত্যি সত্যি মাথা নিচু করে বসে আছে। তার দৃষ্টি চন্দ্রার পায়ের দিকে। চন্দ্রা শুধু অবাক হয়ে দেখে চলেছে তাকে। পৃথিবীর বুকে সন্ধ্যা নেমে এসেছে। মানুষজন সবাই নিজ ঘরে ফিরে চলেছে। রাস্তায় ল্যাম্পপোস্ট জ্বলে উঠেছে।
একটা লাল রঙের বেনারসি পরে জোরানের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চন্দ্রা। আজ যেন তার অবাক হওয়ার দিন। কিছু মুহূর্ত আগেও সে একজন অবিবাহিত মেয়ে ছিল, কিন্তু এখন নিজের জীবন সম্পূর্ণ অন্য একজনের নামে হয়ে গেল। সে এখন একজনের বিবাহিত স্ত্রী, একজনের অর্ধাঙ্গিনী। বাড়ি থেকে পালিয়ে আসার সময় কি সে ভেবেছিল তার জীবনে হুট করেই এত কিছু ঘটে যাবে? কি ভাবছেন, চন্দ্রাবতী? নিজের ভাবনায় এত মশগুল যে আপনার বর এসেছে সেটা আপনি বুঝতে পারলেন না? চন্দ্রাকে পিছন থেকে জড়িয়ে ধরে কথাগুলো বলল জোহরান। যার নামে লিখে গেছে আমার সারা জীবন, তাকে কি উপেক্ষা করা যায়? তার উপস্থিতি কি অনুভব না করে থাকা যায়? শুধু অনুভবে নয়, তোমার আখেরি মোনাজাতে এক অংশ আমি থাকতে চাই। আমার সবটা দিয়ে তোমাকে ভালোবাসতে চাই, চন্দ্রাবতী। চন্দ্ররেখা। সম্পূর্ণ গল্প। তামান্না ইসলাম।